আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। কে কোথা থেকে দেখছি আমরা? সবাই ক্লাসে জয়েন করি, আমরা সবাই ক্লাসে জয়েন করি। পরিচিত যারা আছে তাদেরকে আপনারা মেনশন করতে পারেন। পরিচিত যারা আছে আমরা একটু মেনশন করি। আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং ক্লাসটি দীর্ঘ হতে পারে। দীর্ঘ যাতে না হয় তাহলে আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করব। আফরিন যিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। 12 জন জয়েন করে ফেলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 কে 16 জন জয়েন করে ফেলেছি। লোকজন বেশি থাকলে ক্লাস নিতে ভালো লাগে। আপনারা পরবর্তীতে ক্লাসটা হচ্ছে রেকর্ড ক্লাস করেন। রেকর্ড ক্লাস না করে যদি আপনারা লাইভ ক্লাস করেন তাহলে আমি একটু ভাইব পাই আর কি। যখন দেখি সবাই উপস্থিত আছে, অনেক উপস্থিত আছে, তখন ক্লাস নিতে ভালো লাগে। আর যখন দেখি যে ক্লাস 10 জন 12 জন, তখন এমনিতে একটু ইয়ে লাগে। এটা বাস্তবেও আমার হয়। যখন দেখি স্টুডেন্ট কম তখন খারাপ লাগে। রূপা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। আমি মিরপুর থেকে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কেমন আছেন? হৃদয় দাস, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ফয়সাল রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিজা লিউ, এস এ রুমি বলছেন কেমন আছেন স্যার? আমি ভালো আছি। উমি উর্মি উর্মি কি জানি, আচ্ছা যাক, যেটাই হোক। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা অলরেডি 25 জন জয়েন করে ফেলছি। ওকে, আমাদের আজকের আলোচ্য বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, এখানে লেখা আছে বিহারীলাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এত ব্যাপক এবং বিশাল একটা জিনিস, এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এখন পর্যন্ত যত চাকরির পরীক্ষায়, যত বিসিএ, যত কিছু পরীক্ষা আছে, সব কিছুতে সবসময় সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। এবং অদূর ভবিষ্যতে বা পরবর্তী ভবিষ্যতে যখনই আসুক না কেন, এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবসময় প্রশ্নটা বেশি আসবে। তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, কবি যে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি কেন এত বড় কবি, কেন তিনি আসলে কি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির ব্যাপারগুলো কি কি, এই ব্যাপারগুলো আমরা খুব জানার চেষ্টা করব। আমাদের কবিতা থেকে যে প্রশ্ন আসে, বইয়ের নাম দেয়া থাকে যে এটা কার বই, বা এটা বার কাব্যগ্রন্থ, বা এটা কি কাব্যগ্রন্থ নাকি গল্প গ্রন্থ নাকি উপন্যাস, এরকম দেয়া থাকে। তারপর দেয়া থাকে এটার বিষয় কি, অর্থাৎ কোনো একটা ধরেন ষড়ার্থরী কাব্যের বিষয় কি, কিংবা শেষ লেখার বিষয় কি, এরকম একটা বিষয়। অথবা দেয়া থাকবে একটা কবিতার লাইন দেয়া থাকবে, উদ্ধৃতি দেয়া থাকবে, বলা হবে এটা কে বলেছেন বা এটা কোন কবির কবিতা অংশ, এরকম দেওয়া থাকবে। তাহলে আমাদের কবিতা থেকে আসে হচ্ছে কবি পরিচিতি, তিনি কি লিখেছেন না লিখেছেন এটা। তারপর হচ্ছে তার কোনটা কাব্যগ্রন্থ, কোনটা তার উপন্যাস, কোনটা নাটক, কোনটা প্রবন্ধ, কোনটা ছোট গল্প, এরকম মানে গ্রন্থ পরিচিতি। তারপরে হচ্ছে কবিতা পরিচিতি আসে, যে এই একটা কবিতার নাম দেওয়া থাকে, বলা হয় যে এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের। তাছাড়া একটা উদ্ধৃতি দেওয়া থাকে, সেই উদ্ধৃতিটা হচ্ছে বা কোটেশনটা হচ্ছে কোন গ্রন্থের বা কোন কবির, এরকম দেওয়া থাকে। তো আমরা প্রথমেই যে বিহারীলাল চক্রবর্তী, তার জন্মমৃত্যু সাল এখানে দেওয়া আছে, আপনারা দেখেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন। তাহলে পরীক্ষা যদি আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুকে, কাব্যগুরুকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীকে দেখে, বিহারীলাল চক্রবর্তীর কবিতা পড়ে অনেক বেশি মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাবি কাদম্বরী দেবী। ঠিক আছে, তো এইখানে বিহারীলাল চক্রবর্তীর সম্পর্কিত তার কি কি লেখা আছে, এগুলো লেখা আছে, কারণ আমি রিডিং পড়াচ্ছি না, এটা আপনারা জাস্ট পড়ে নেবেন। আমরা এখান থেকে বিহারীলাল চক্রবর্তীর যে তার যে কবি মানুষ, তাকে বলা হচ্ছে ভোরের পাখি এবং বাংলা গীতি কবিতার জনক। গীতি কবিতা কি জিনিস আমরা জানি, যে গীতি কবিতা আমরা জানি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর আগের, অর্থাৎ ইমিডিয়েট আগের যে কবি, তার নাম হচ্ছে
মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত তিনি কি গীতিকবি কিনা? গীতিকবি জিনিসটা কি? গীতিকবি অনেকবার বলেছি, আবার আমি বলছি, গীতিকবি মানে হলো, মানে এই যে আমি এখন যে কবিতা লিখি বা আমরা যেসব কবিতা লিখি ম্যাক্সিমামই হচ্ছে কি গীতিকবিতা। গীতিকবিতা মানে হচ্ছে যখন কবি তার নিজের ভাব, অনুভব, অনুচ্ছেস, হতাশা, দুঃখ, ভালোবাসা, প্রেম, প্রীতি, একান্ত নিজস্ব যে আবেগ অনুভূতি, এটা যখন কবিতার আকারে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে গীতিকবিতা। অর্থাৎ গীতিকবিতার মধ্যে কবিকে পাওয়া যাবে, কাকে পাওয়া যাবে? কবিকে পাওয়া যাবে। কবির কথাইগুলো, তার আবেগ অনুভূতি যখন তিনি কবিতায় প্রকাশ করেন তখন সেটিকে বলা হচ্ছে গীতিকবিতা। তো সেই গীতিকবিতার জনক হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। আমরা জানি যে বিহারীলাল চক্রবর্তীর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তিনি পত্রকাব্য লিখেছেন, তিনি লিখেছেন মহাকাব্য, তিনি লিখেছেন, তিনি সনেট লিখেছেন। সনেটও অনকাইন্ড অফ কি বলে এই গীতিকবিতা, কিন্তু ওইটার মধ্যে আবার ফর্মের একটা ব্যাপার আছে এবং গীতিকবিতার নিজের যে হতাশা, নিজের দুঃখ, নিজের প্রেম, সৌন্দর্য, এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি এতে নেই, কি বলে তার সনেটে নেই। মাইকেল মধুসূদনের একটা গীতিকবিতা আছে, সেটার নাম হচ্ছে আত্মবিলাপ। আত্মবিলাপ, আত্মবিলাপ নামে এটা বাংলা সাহিত্যের প্রথম আমরা গীতিকবিতা বলতে পারি, যে বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা হচ্ছে আত্মবিলাপ, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছিল। তো ওই গীতিকবিতার যে ব্যাপারটা, এইটা বাংলা সাহিত্যে তেমন ছিল না, যদিও আমরা দেখেছি যে বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের প্রেমের কথা বলতে গিয়ে ওই প্রেমগুলো অনেকটা কবির বা নিজস্ব বা ব্যক্তির হয়ে গিয়েছিল। যেমন সুখেরও লাগিয়ে এই ঘর বাঁধিনো, অনলে পুড়িয়া গেল, কিংবা সখী কেমনে দেব হিয়া, আমার বধূ আনবারে যায় আমার আঙিনা দিয়া। যখন এইসব কথা বলা হচ্ছে তখন কিন্তু একজন প্রেমিকার যে আরতি, একজন মানুষের যে আরতি, এই ব্যাপারটা ফুটে ওঠে। যে কারণে আমরা মধ্যযুগের বৈষ্ণব পদাবলিতে গীতিকবিতার, অর্থাৎ কবির একান্ত নিজস্ব ভাব, উচ্ছ্বাস, বিরহ, মিলন, কল্পনা, অনুভূতি, আবেগ, এইগুলো ওর প্রকাশ মধ্যযুগে দেখলো। সার্থক গীতিকবিতা কিন্তু লেখা হয় নাই, কিংবা ওইটা গীতীয় কবিতা হিসেবে লেখা হয় নাই। এবং মাইকেল মধুসূদন দত্ত তিনিও কিন্তু মহাকাব্য লিখেছেন, বা তিনি পত্রকাব্য লিখেছেন, বা বিভিন্ন বৈষ্ণব ঢঙে তিনি ব্রজাঙ্গনা লিখেছেন, নানান কিছু লিখেছেন, কিন্তু গীতিকবিতার যে ব্যাপারটা এইটাকে তিনি ইন্ট্রোডিউস করেননি, অ্যাকসেপ্ট এই আত্মবিলাপ কবিতা বাদ দিলে। তো সেই গীতিকবিতা অর্থাৎ কবির একান্ত নিজস্ব ভাব, অনুভব, অনুভূতি, এই ব্যাপারগুলো পাশ্চাত্য সাহিত্যের মধ্যে ছিল, পাশ্চাত্য কবিতার মধ্যে ছিল, যেটা বিহারীলাল চক্রবর্তী তিনি রেখেছেন। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কী নিয়ে লিখেছেন? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত পুরাণকে ভেঙে তিনি পুরাণকে রিকনস্ট্রাকশন করেছেন, নবভাবে, নতুনভাবে উপস্থাপন করেছেন। তিনি আধুনিকতার যে লক্ষণগুলো আছে, দেশপ্রেম, তারপর হচ্ছে মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, জাতীয়তাবোধ, তারপর হচ্ছে নারী মুক্তি, নারী স্বাধীনতা, এই ব্যাপারগুলোকে তিনি ফোকাস করেছেন। তিনি নাটকে ফোকাস করেছেন। তাহলে কোন জায়গাটা তিনি ফোকাস করেন নাই, এটা বিহারীলাল চক্রবর্তী ভাবলেন। ভাবার পরে তিনি খুঁজে পেয়েছেন যে পাশ্চাত্য সাহিত্য থেকে মাইকেল সবই নিয়ে আসছেন, কিন্তু একটা জায়গায় মাইকেল মধুসূদন এখনও নিয়ে আসেন নাই, সেটা হচ্ছে গীতিকবিতা, অর্থাৎ কবির একান্ত যে অনুভূতি সেটা। তো এই জন্য আমাদের গীতিকবিতার জনক হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, এবং তাকে একটা নাম দেওয়া হয়েছিল। তার একটা বিখ্যাত কাব্য আছে, সেই কাব্যের নাম হচ্ছে শারদামঙ্গল। এই শারদামঙ্গল কাব্য পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর চরমভাবে প্রভাবিত হয়েছেন এবং তাকে একটা নাম দিয়েছেন ভোরের পাখি। রাত শেষ হয়ে গেলে ভোরবেলায় একটা পাখি যেভাবে মিষ্টি সুরে, করুণ সুরে, রোমান্টিক সুরে, স্নিগ্ধ ভয়েসে, তারপরে হচ্ছে কোমল স্বরে যখন ডাকে, ঠিক তেমনি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ চলে গিয়েছে, বাংলা সাহিত্যের মধ্যযুগ চলে গিয়েছে, বাংলা সাহিত্যে মাইকেলের আবির্ভাব ঘটেছে এবং মাইকেলের যে বিদ্রোহী সত্তা, তার মধ্যে যে ভাঙনের যে ব্যাপারটা, এগুলোর বিপরীতে গিয়ে বিহারীলাল চক্রবর্তী একটা স্নিগ্ধ ভয়েস নিয়ে এসেছেন, একটা রোমান্টিক ভয়েস নিয়ে এসেছেন, একটা কোমল ভয়েস নিয়ে এসেছেন, একটা কবির তার ভেতরের যে আর্তি, তার যে বিরহ, মিলন, এই ব্যাপারগুলো তিনি নিয়ে এসেছেন। ঠিক ভোরবেলা পাখি যেভাবে ডাকে, যেহেতু বাংলা সাহিত্যের রাতটা শেষ হয়ে গিয়েছে, বাংলা সাহিত্যের অন্ধকারটা শেষ হয়ে গিয়েছে, নতুন একটা ভোরের সামনে বাংলা সাহিত্য, অর্থাৎ আধুনিকতার একটা হাতছানি আছে। ওই সময়ে যেহেতু এরকম স্নিগ্ধ একটা ভয়েস নিয়ে এসেছেন, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর
মনে করেছেন যে তাহলে এই যে পাখি সবার আগে গান গাওয়া শুরু করেছে, মানে আধুনিকতার গান গাওয়া শুরু করেছে বা রোমান্টিকতার গান গাওয়া শুরু করেছে, সেই পাখিটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তো এই হলো ব্যাপার। এইখানে বিহারীলাল চক্রবর্তী তিনি কী কী লিখেছেন এটার একটা ব্যাপার এখানে দেয়া আছে। তো বিহারীলাল চক্রবর্তীর প্রথম যে তার যে কাব্যটা আছে, প্রথম যে সার্থক গীতি কবিতা আছে, সেটার নাম হচ্ছে বঙ্গসুন্দরী। তো বঙ্গসুন্দরী এটা বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। তিনি বঙ্গসুন্দরীর মধ্যে যেটা দেখিয়েছেন, বাংলা অর্থাৎ বঙ্গ এবং নারী, বাঙালি নারী এবং বাংলার যে প্রকৃতি, রূপ, বৈচিত্র্য, এইটাকে তিনি একেবারে কি করেছেন, একাত্মভাবে দেখেছেন, প্রতীকরূপে দেখিয়েছেন। দেখেন এখানে একটা কথা আছে, আপনারা যে এই লাইনটা পড়েন যে নারী চরিত্রের মাধ্যমে তিনি গৃহচারিণী বঙ্গ নারীকে সুন্দরের প্রতীকরূপে তিনি দেখিয়েছেন। নারী চরিত্রের মাধ্যমে, অর্থাৎ নারী চরিত্র এবং যে বঙ্গ বাংলা, এইটাকে তিনি একাত্ম করে দেখিয়েছেন। অর্থাৎ বাঙালি নারীকে দেখলেই যেন কাকে দেখা যায়, বাঙালি প্রকৃতিকে দেখা যায়। তো এটা বিভিন্নভাবে ভাগ ছিল, এটা আমি আর পড়ছি না। বঙ্গসুন্দরী সম্পর্কে আরও এখানে অনেক কথা বলা আছে, এখান থেকে লাইন দেওয়া আছে। দেখেন যে এটাকে যে আমরা বলছি যে গীতিকবিতার বৈশিষ্ট্যগুলো আপনাকে বলি যে এটার মধ্যে থাকবে হচ্ছে প্রেম, এটার মধ্যে থাকবে হচ্ছে মিলন, এটার মধ্যে কী থাকবে, মিলন, এটার মধ্যে থাকবে হচ্ছে বিরহ, এটার মধ্যে থাকবে হচ্ছে প্রকৃতি, এটার মধ্যে থাকবে হচ্ছে হাহাকার, এটা কী থাকবে, হাহাকার থাকবে, এটার মধ্যে কী থাকবে, হতাশা থাকবে। এই ব্যাপারগুলো হচ্ছে আপনার গীতিকবিতার বৈশিষ্ট্য এবং রোমান্টিকতার বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? রোমান্টিকতা। তাহলে এই যে রোমান্টিকতার যে ব্যাপারটা, এইটা কিন্তু কে নিয়ে আসছেন, বিহারীলাল চক্রবর্তী। এই জন্য তাকে রোমান্টিক কবি বলা হয়। রোমান্টিক নর্মালি আমরা এরকমভাবে বুঝি যে রোমান্টিকতা মানে প্রেম, রোমান্টিকতা মানেই যেন প্রেম, না। রোমান্টিকতা মানে শুধু প্রেম না। রোমান্টিকতা মানে সেটা প্রেম হতে পারে, সেটা মিলন হতে পারে, সেটা বিরহ হতে পারে, সেটা প্রকৃতি হতে পারে, সেটা হাহাকার হতে পারে, সেটা হতাশা হতে পারে। সমস্ত কিছু মিলিয়ে ব্যক্তির ভিতরের যে অনুভূতি, আধুনিক পৃথিবীর ব্যক্তির ভিতরের যে অনুভূতি, সেই অনুভূতিকে যখন প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে রোমান্টিকতা। তাকে কী বলা হচ্ছে? রোমান্টিকতা। অর্থাৎ বাস্তবতা থেকে, মানে বাস্তব যে পৃথিবীটা আছে, মানুষ খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, তার হচ্ছে অনেক মানে সে কাজ করছে, এই যে রূঢ় বাস্তবতা আছে, এইটা না, এটার মধ্যে কল্পনাটা মেন। কি কল্পনা? তাহলে এই যে প্রেম, মিলন, বিরহ, প্রকৃতি, হাহাকার, হতাশা, এইগুলোর সাথে ব্যাপকভাবে একটা কল্পনার আশ্রয় যখন নেন, তখন ওইটাকে বলা হবে কি, রোমান্টিকতা। অর্থাৎ রোমান্টিকতা বাস্তব বিবর্জিত হয়ে একটা আদর্শ স্থাপন করে, একটা কল্পনায় সে একটা প্রেমের সন্ধান পায়, কল্পনায় তার একটা মিলন, তারপর একটা বিরহ থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে, এই ব্যাপারে যখন থাকে এটাকে বলা হয় রোমান্টিক। যখনই দেখবেন কোনো একটা মানুষ ইরিলেভেন্ট কথা বলছে কিংবা খুবই উচ্চাভিলাষী কথা বলছে, তখন দেখবেন বলেন যে এইসব রোমান্টিক চিন্তা বাদ দেও তো। রোমান্টিক চিন্তা মানে রোমান্টিকতার মধ্যে কল্পনার ব্যাপারটা আছে, বাস্তবের চাইতে কল্পনাটাই মুখ্য। তো এইখানে দেখেন কি বলেছে, সর্বদা হুহু করে মন বিশ্ব যেন মরুর মতন। এই লাইনটা ইম্পর্টেন্ট কিন্তু, যে সর্বদা হুহু করে মন, মানে এই মন সবসময় হুহু করছে, বিশ্ব মরুর মতো লাগছে। এই যে এটার মধ্যে যে হতাশাটা আছে, এটার মধ্যে যে একটা হাহাকার আছে, এই যে না পাওয়ার যে একটা বেদনা আছে ব্যক্তির, এটাকে আমরা বলছি রোমান্টিকতা। রোমান্টিকতা মানেই প্রেম না, রোমান্টিকতা মানে হচ্ছে মিলন না, এর বাইরেও হচ্ছে রোমান্টিকতা। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আর রোমান্টিকতা এবং রোমান্স কিন্তু এক জিনিস না। রোমান্টিকতা এবং রোমান্স এক না। মানে নর্মালি হচ্ছে যখন প্রেমিক প্রেমিকা আর চ্যাটিং করে, কথা বলে, তখন বলে চলো একটু রোমান্স করি। কি বলে? চলো একটু রোমান্স করি। তো ওইটাও রোমান্স, কিন্তু রোমান্স মানেই ওইটা না। রোমান্স মানে হচ্ছে শিহরণ। রোমান্স মানে হচ্ছে ফ্যান্টাসি টাইপের, ফ্যান্টাসি, হ্যাঁ, ফ্যান্টাসি মানে আমরা যে মধ্যযুগে পড়েছি রোমান্টিক প্রণয়োপাখ্যান, ওইগুলোকে রোমান্স কাব্য বলা হয়। রোমান্স মানে হলো, ধরেন আপনি একটা নাগরদোলাতে উঠেছেন, কিংবা আপনি একটা ওয়ার্ল্ডে উঠেছেন, যে বিভিন্ন রাইড থেকে একটা রাইডে উঠেছেন, কিংবা আপনি ঘোড়াতে প্রথম উঠেছেন, তখন আপনার ভেতরের যে অনুভূতিটা, যে শিহরণটা জাগবে, যে একটা কল্পনা, এখন অনেক সময় কল্পনা হতে পারে, ফ্যান্টাসি হতে পারে, এই যে একটা শিহরণ জাগে ভিতরে, এই শিহরণটাকে বলা হচ্ছে রোমান্স। এখন শিহরণ আপনি নানানভাবে পাইতে পারেন। এটা আপনি নাগরদোলাতে পাইতে পারেন, অথবা আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকার প্রথম মিলনে বা প্রথম সাক্ষাতেও হাতটা ধরার সময় কিংবা প্রপোজ করার সময় আপনার মধ্যেও শিহরণটা আসতে পারে, ওটাও রোমান্স।
ওটার বাইরে গিয়েও যখন মানুষের মধ্যে একটা শিহরণ জাগে, তখন সেটাকে আমরা কি বলবো? রোমান্স কাব্য। দেখবেন আপনারা ওই যে কপালকুণ্ডলাকে বলা হচ্ছে রোমান্স উপন্যাস। তো রোমান্স উপন্যাস কেন বলছি? কারণ ওটার মধ্যে বারবার শিহরণ আছে, একটা অতিলৌকিক ব্যাপার আছে, একটা অতিপ্রাকৃত ব্যাপার আছে, ওটার মধ্যে একটা কাপালিক আছে, একটা বনের মধ্যে নরবলি দিচ্ছে, অন্যরকম একটা অনুভূতি, বাস্তব বিবর্জিত। এটাও রোমান্সটা অনেকটা বাস্তব থেকে একটু কি থাকে, দূরে থাকে। তো রোমান্স এবং রোমান্টিকতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রোমান্টিকতা আবারও বলছি, রোমান্টিকতা মানে হলো যখন কল্পনার মিশ্রণে যখন ব্যক্তির প্রেম, বিরহ, মিলন, হতাশা, হাহাকার এগুলো যখন কোথাও তুলে ধরি, তখন সেটাকে আমরা বলছি রোমান্টিক। আর যখন মানুষের মধ্যে একটা শিহরণ, মানুষের মধ্যে যখন একটা কাঁপন, একটা ভাইব যখন মানুষের ভিতরে কাজ করে, এরকম কাঁপে, ভেতরটা এরকম করে ওঠে এবং নতুন কোনো একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়, এবং এটার মধ্যে এক ধরনের ফ্যান্টাসি যখন থাকে, ওইটাকে বলা হচ্ছে রোমান্স। তাহলে আমাদের যে কবি মানে বিহারীলাল চক্রবর্তী, তিনি কি আমদানি করেছেন? তিনি আমদানি করেছেন হচ্ছে রোমান্টিকতা। তিনি কি আমদানি করেছেন? রোমান্টিকতা আমদানি করেছেন। আর এই রোমান্টিকতা নিয়ে যেসব কবিতা, তাকে আমরা বলছি গীতি কবিতা। অর্থাৎ এই যেসব রোমান্টিক কবিতা, এগুলো হচ্ছে আসলে কি কবিতা? গীতি কবিতা। আমরা এই দুইটা লাইনের মধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এইখানে পরীক্ষা যদি কখনো আসে যে বঙ্গসুন্দরী কাব্যের মধ্যে কি আছে, তাহলে আপনারা হয়তো এখান থেকে লিখতে পারবেন, উত্তর করতে পারবেন। আমরা শারদামঙ্গল নিয়ে আলোচনা করব। রোমান্টিক কবি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমরা যারা আছি আমরাও রোমান্টিক কবি, ঠিক আছে? মানে এখনকার যুগের মোটামুটি আমরা যারা লিখি তারাও কিন্তু রোমান্টিক কবি। কেউ রোমান্টিকতার বাইরে গিয়ে হয়তো বাস্তব সম্মত কবি, ধরেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদুল্লাহর অনেক ব্যাপারের মধ্যে রোমান্টিকতা আছে। শারদামঙ্গল, তো এই শারদামঙ্গলের মধ্যে তিনি যেটা করেছেন, অর্থাৎ আমাদের এই যে বিহারীলাল চক্রবর্তীর চাইতে রোমান্টিক কোনো মানে কবি বাংলা সাহিত্যে মনে সম্ভবত নেই। কারণ তিনি সরস্বতী দেবী এবং তার যে প্রেমিকা, এটাকে তিনি অভেদ কল্পনা করেন। তার প্রেমিকার মধ্যে দেবীকে খুঁজে পান। মানে ওই শারদা মানে হচ্ছে সরস্বতী দেবী, ঠিক আছে? তো সেই শারদাকে তিনি তার প্রেমিকার মধ্যে খুঁজে পান। সেই প্রেমিকার সঙ্গে তার মিলন হচ্ছে, ভাব সম্মিলন। এই যে মিলন হচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে, আবার পাচ্ছেন না। এক স্বর্গের মধ্যে 5টা স্বর্গ আছে, এক স্বর্গের মধ্যে একটা দেয়া আছে। এখানে আমি লিখে রেখেছি কোন স্বর্গের মধ্যে কি আছে। তো এই যে তার যে কাব্যলক্ষ্মী বা শারদা দেবী, এই দেবীর সাথে দেখা হচ্ছে, কল্পনায় মিলন হচ্ছে, এবং এই দেবীই যেন দেবী, এই দেবী আবার তার প্রেমিকা, অর্থাৎ তার দেবী এবং তার প্রেমিকাকে অভেদ কল্পনা করেছেন। এবং তিনি মারাত্মক লেভেলের রোমান্টিক কবি ছিলেন। সব কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পেতেন। মনে রাখতে হবে যে রোমান্টিক কবিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, নাম্বার 1, তারা হচ্ছে সৌন্দর্য খুঁজবেন। কি খুঁজবেন? সৌন্দর্য। তারা হবেন কল্পনার আশ্রয়ী। এই দুইটা কথা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনারা অনেক বুঝবেন যে রোমান্টিকতার অন্যতম বৈশিষ্ট্য, মানে রোমান্টিক কবিদের অন্যতম বৈশিষ্ট্য, তারা হচ্ছে সৌন্দর্য খুঁজে বেরবে। সব কিছুর মধ্যে তারা সুন্দর খুঁজে ফিরবে, এবং এটার মধ্যে এক ধরনের কল্পনা থাকবে। যেমন ডব্লিউ.বি. ইয়েটসের একটা আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। রোমান্টিক কবি ডব্লিউ.বি. ইয়েটস, না সরি, এটা হচ্ছে জন কিটসের। ডব্লিউ.বি. ইয়েটস আছে, তিনিও রোমান্টিক কবি। তো এই যে আমাদের যে বিহারীলাল, তিনি এমন রোমান্টিক কবি, তিনি যখন বাসায় বসে কবিতা লিখছেন, তখন তার বাসার পাশে একটা নববধূ ছিল, সম্পর্কে তার বৌদি মানে ভাবি, বৌদির ছবি আঁকছি আমি, দেখেন। তো এই বৌদির অনেক সুন্দর চেহারা তার। এই বৌদিকে তিনি দূর থেকে দেখেন এবং কবিতা লেখেন। বৌদি একদিন রান্না করছিল, রান্নাতে চলার আগুনে বৌদির গালগুলো লাল হয়ে যাচ্ছিল, এবং একটা সময় শাড়িতে আগুন লেগে গেল। তো শাড়িতে যে আগুন লেগে গেল, এই শাড়ির আগুন যখন দাও দাও করে মুখ পর্যন্ত চলে গিয়েছে, তখন ওই বৌদি বা ভাবি এত সুন্দর ছিল, তার গালগুলো আরও লালিমা হয়ে উঠলো, লাল হয়ে উঠলো। এটা থেকে তিনি ভাবছেন, আরে এত চমৎকার, এত সুন্দর। এটা নিয়ে তিনি কবিতা লিখেন, কিন্তু ভাবিকে বা বৌদিকে বাঁচাতে যান না। তো এটা এরকম রোমান্টিক কবি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী, মারাত্মক লেভেলের। তো এই বিহারীলালের চেলা বা বিহারীলালের শিষ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং
হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবি কাদম্বরী দেবী, তারা দুইজন এই বিহারী বাবুর অনেক ভক্ত ছিলেন এবং এইসব বিহারীলাল যখন কবিতা বেরোতো তারা আনন্দের সাথে এগুলো পড়তেন এবং কাদম্বরী চাইতেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন বিহারীলাল চক্রবর্তীর মতো কি হয়ে ওঠে, কবি হয়ে ওঠে। তো এই শারদামঙ্গলের মধ্যে কি আছে, যদি কখনো বলা হয় যে শারদামঙ্গলের মধ্যে একটু করেন, এটার পরিচয় দেন, তাহলে আপনারা এখান থেকে পরিচয় দিতে পারবেন, দেওয়া আছে। তারপর যে সাধের আসন আমরা দেখব, যে এই সাধের আসনে এখানে আমরা একটা দাগিয়ে রেখেছি যে শারদামঙ্গল কাব্য পাঠ করে কাদম্বরী নিজ হাতে একটি আসন বুনে কবিকে উপহার দিয়েছিলেন, কাদম্বরী দেবীর উদ্দেশ্যে কাব্য শুরু করেছেন এভাবে। তাহলে এই সাধের আসনটা ওই কাদম্বরী দেবীকে উদ্দেশ্য করে শুরু করেছিলেন এভাবে, দোহাই কাহারে দেবী নিজে আমি না জানি, কবিগুরু বাল্মীকি ধ্যান ধ্বনি চিনি নে। তো এই যে যেটা বললাম যে কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা বন্ধু ছিলেন এবং তারা একসাথে বড় হয়ে উঠেছেন, তাদের খেলার সাথী, ছোটবেলার সাথী। তো তারা এই বিহারীলাল চক্রবর্তীর কবিতা আস্বাদন করেছেন এবং কাদম্বরী মনে প্রাণে চাইতেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন বিহারীলাল চক্রবর্তী হয়ে ওঠেন। তো এই হলো ব্যাপার। আমরা আরেকটু আগাই। এই হলো মোটামুটি আমাদের বিহারীলাল চক্রবর্তী বুঝলাম। তো বিহারীলাল চক্রবর্তীকে অবলম্বন করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়ে উঠেছেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তার জীবন সম্পর্কে সামান্য আমার একটু বলা উচিত। আপনারা অনলাইনে বা বিভিন্ন জায়গায় যখন পড়ায় আমরা দেখেছি যে কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথকে জড়িয়ে এক ধরনের আদিরসাত্মক, এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব করে বা উপভোগ করে অনেকেই, এবং খুব নগ্নভাবে তাদের সম্পর্কটাকে দেখায়। আসলে সম্পর্কটা কখনোই ওরকম পর্যায়ের ছিল না যেরকমভাবে মানুষ নগ্নভাবে উপস্থাপন করে। কাদম্বরী দেবীর মৃত্যু অনেকটা কি বলে ঠাকুর পরিবারের জন্য এটা খুব একটা খারাপ একটা ব্যাপার ছিল। মানে ঠাকুর পরিবারের অবহেলা, তাচ্ছিল্য, তারপরে হচ্ছে কি বলে ছোট করার যে ব্যাপার, এই কারণেই কাদম্বরী দেবী মারা গিয়েছিলেন। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ছিল 1861 খ্রিস্টাব্দে, কাদম্বরীর জন্ম হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। তার মানে তাদের বয়সের ব্যবধান হচ্ছে কত বছর? 2 বছর, মাত্র 2 বছর। কাদম্বরী মাত্র অল্প বছর বয়সে তিনি এই ইয়াতে আসেন, ঠাকুর বাড়িতে বউ হিসেবে আসেন। তিনি একেবারেই ছোট বয়সে তিনি বউ হিসেবে আসেন। তো বউ হিসেবে যখন আসেন তখন এই বাড়িতে এসে দেখে যে রবি, একটু গোলগাল চেহারা ছিল রবি। তো এই রবির সাথে তার বড় হয়ে ওঠা, রবির সাথে তার পড়াশোনা শেখা, রবির সাথে তার খেলাধুলার ব্যাপার। তো এই ছোট্ট একটা মেয়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কি বলে ভাই যতীন্দ্রনাথ ঠাকুর, তার বউ ছিল কাদম্বরী দেবী। তো এই যতীন্দ্রনাথ আবার তার অন্য আরেক ভাবির সাথে তার নাকি এক ধরনের সম্পর্ক ছিল। তো এরকম ছোট যে কাদম্বরী দেবী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পড়াশোনা করেছেন, কাব্যচর্চা করেছেন, ছবি এঁকেছেন, একসাথে বড় হয়ে উঠেছেন, একজন আরেকজনের সুখ দুঃখের বন্ধু ছিলেন এবং তাদের বয়সের ব্যবধানও কিন্তু খুব কম, মাত্র 2 বছর। তারপরে এই যে কাদম্বরী দেবী, ওই তার যে বাবা মা, কাদম্বরী দেবীর বাবা মা, তারা কিন্তু ঠাকুর পরিবারের অন্যান্য বউ যারা ছিল এরা একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছিল, ধনী ছিল। কাদম্বরী দেবীর বাবা মা কিন্তু ধনী ছিলেন না এবং অল্প বয়সে তারা তার বাবা মাকে হারিয়েছেন, এমন হয়েছে। তো এই যে একটা কাদম্বরী দেবী, তার যাওয়ার জায়গা নাই, তার বাবার ওই রকম কোনো ধন সম্পদ নাই, কিছুই নাই। তো ঠাকুর পরিবারে কাদম্বরী দেবী ওই অর্থে কোনো মর্যাদা সে পায় নাই, কোনো মর্যাদা পায় নাই। তাছাড়া ওই কাদম্বরী দেবীর ওখানে ওই একটা বাচ্চা মারা গিয়েছিল, ওটার দোষও কাদম্বরী দেবীকে দেওয়া হয়েছিল। এই কষ্টটা সে বুকে নিয়ে বয়ে বেড়াতো। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন 22 বছর বয়সে ডিসেম্বর মাসে বিয়ে করেন 1883 খ্রিস্টাব্দে, 1883-তে ডিসেম্বর মাসে, তো এই ডিসেম্বর মাসে যখন বিয়ে করেন তখন কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সে দূরে চলে এসেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর যদিও তার যার সাথে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র হচ্ছে 9 বছর, তিনি বাংলাদেশে বিয়ে করেছিলেন, খুলনাতে, দক্ষিণ দিঘি লেখা আছে এখানে, কোথায় লিখেছি, ফুলতলা উপজেলার 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ দিঘিতে তিনি যে একটা জায়গা সেখানে তিনি বিয়ে করেছিলেন। তো সেই সেই বিয়েটা কেন খুলনাতে করেছিলেন সেই কাহিনীটা পরে বলছি। তো ডিসেম্বরে তিনি বিয়ে করেছেন, ডিসেম্বরের 3 তারিখে, 3 ডিসেম্বর তিনি বিয়ে করেছেন। আর কাদম্বরী দেবী তিনি 1884 খ্রিস্টাব্দে এপ্রিলের 19 তারিখ তিনি কি করেছেন, আফিম খেয়েছেন, সুইসাইডাল কেস আর কি, সুইসাইড করার জন্য আফিম খেয়েছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছেন ডিসেম্বরে, তার 4 মাস পরে গিয়ে খাচ্ছেন, আফিম খাচ্ছেন হচ্ছে কাদম্বরী দেবী। এর কারণটা ছিল ওই সে স্ত্রী হিসেবে কখনো মর্যাদা পায়নি, বউ হিসেবে ঠাকুর বাড়িতে মর্যাদা পায়নি, তার বাবার অত বেশি সম্পত্তি নেই, তার যাওয়ার জায়গা নেই, তার যে একমাত্র যে মানুষ তাকে মূল্যায়ন করত সে হচ্ছে রবি। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বিয়ের পরে দূরে সরে গিয়েছেন, নানান হতাশায় শেষ পর্যন্ত কাদম্বরী দেবী সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 21 এপ্রিল তিনি মারা গিয়েছেন, 21 এপ্রিল তিনি মারা গিয়েছেন। তো এইটা রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করে ফেলেছেন, এটা একটা কারণ তার, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাদম্বরী দেবীকে জড়িয়ে খুব অশ্লীল কথাবার্তা তার ভাবি অন্যরা বলতেন। তো এই যে অপবাদ, তারপরে হচ্ছে সমস্ত দিক থেকে কোনো দিক থেকেই একটু মানসিক শান্তি পাওয়ার সুযোগ কাদম্বরী দেবীর ছিল না। তার একমাত্র গন্তব্য ছিল, একমাত্র সমাধান ছিল আত্মহত্যা। তো এই আত্মহত্যার পেছনে অবশ্যই ঠাকুরবাড়ির দায় রয়েছে এবং ঠাকুর পরিবারের এই খবরটা যাতে প্রকাশিত না হয় এই আত্মহত্যার, এই জন্য কিন্তু তারা কত 58 না 53 টাকা ঘুষও দিয়েছিলেন এইকে, ঠাকুর পরিবারের লোকেরা ঘুষও দিয়েছিলেন। এখানে লেখা আছে, কি লিখে কি রেখেছি না লেখি নাই, 53 না 58 টাকা এরকম আছে, ঘুষ দিয়েছিলেন পত্রিকাওয়ালাকে যেন এই খবর প্রকাশিত না হয়। এবং একটা সুইসাইড নোট, যেটা সুইসাইড নোট যে কাদম্বরী দেবীর, এটাও তারা গায়েব করে দিয়েছিলেন ঠাকুর পরিবারের। তো এবং তারা খুব নীরব ছিলেন এই ব্যাপারটাকে নিয়ে। তো এটা একটা রহস্য এবং এটা একটা অন্যায় হয়েছে, ঠাকুর পরিবার একটা অবশ্যই একটা অন্যায় করেছেন কাদম্বরী দেবীর সাথে। তো এই হলো ব্যাপার। তো এই কাদম্বরী দেবীরকে কখনই আমার মনে হয় না তার প্রতি সহানুভূতি ভালোবাসা আসা উচিত। ওই মেয়েটাকে এইভাবে, অর্থাৎ কাদম্বরী দেবীকে এইভাবে যারা আমরা বাংলা পড়াই বা আমরা যারা পড়ি, হাস্যরসাত্মক কোনো ব্যাপার নেওয়া উচিত না। কাদম্বরী দেবীর নিয়ে একটা মুভি আছে, আপনারা যদি মুভিটা যদি দেখেন তাহলে দেখবেন যে কাদম্বরী দেবীর আসল কষ্টটা কোন জায়গায়। একজন নারী হিসেবে, একজন নির্যাতিত নারী হিসেবে যে কখনো কোনো মর্যাদা পায় নাই, স্ত্রীর মর্যাদা পায় নাই, যে কখনো কোনো কিছুই পায় নাই, না পেয়েছে স্ত্রী, না পেয়েছে সন্তান, না পেয়েছে মর্যাদা, না পেয়েছে কোনো প্রেমিক, জীবনে আসলে কিছুই পায় নাই সে, না পেয়েছে সে বাবা মার ভালোবাসা, না পেয়েছে কোনো কিছুই পায় নাই। তো ওই কাদম্বরী দেবীর জন্য আসলে আমার খারাপই লাগে যদি আপনারা কাদম্বরী দেবীর মুভিটা দেখেন বা তার সম্পর্কে জানেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় পড়াশোনা করেছেন এগুলো তো পরীক্ষা কখনো প্রশ্ন আসে না। পরীক্ষা যেটা প্রশ্ন আসে এখানে আমি দাগ দিয়ে রেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে 1877 খ্রিস্টাব্দে 76 খ্রিস্টাব্দে 13 বছর মাত্র 15 বছর বয়সে তার লিখিত কাব্যগ্রন্থ বনফুল এটা লিখিত হয়েছিল, কিন্তু এটা প্রকাশিত হয় নাই। তার প্রকাশিত প্রথম কাব্যটা হচ্ছে কবি ও কাহিনী। মনে রাখতে হবে, কবি ও কাহিনী হচ্ছে 78 সালে, 78-এ প্রকাশিত হয়েছিল। 1878-এ কবি ও কাহিনী প্রকাশিত হয়েছিল, কবিতাটা পরে লেখা, কিন্তু বনফুলের কবিতাগুলো আগে লেখা হয়েছিল। বনফুলের কবিতা, তো বনফুলের কবিতা আবার প্রকাশিত হয়েছে পরে। তাহলে পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত প্রথম কাব্য কোনটা, উত্তর হবে বনফুল। আর যদি প্রকাশিত কথাটা থাকে, মনে রাখতে হবে প্রকাশিত কথাটা যে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কিংবা প্রথম প্রকাশিত কাব্য কোনটা, তাহলে আপনারা উত্তর করবেন কবি ও কাহিনী। আর যদি এমনিতে প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটা, প্রকাশিত কথাটা উল্লেখ নাই বা লিখিত কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে আপনার উত্তর করেছে বনফুল। এই হলো ব্যাপার।
এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু কবি ছিলেন না, তিনি একজন ঋষি ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। তিনি কৃষি এবং কৃষি ব্যাংক এগুলো নিয়ে তিনি কাজ করেছেন এবং তিনি শিক্ষা সংস্কার করেছেন। আমরা জানি যে বর্তমানে বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়টা আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই করা, কারণ তিনি প্রথম এটার নাম দিয়েছিলেন যে শান্তিনিকেতন বিদ্যালয়। এই শান্তিনিকেতনটা 1901 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে এটাই বিশ্বভারতী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এবং তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এগুলো সব কিছু তিনি তার এই শান্তিনিকেতন বিশ্বভারতী এগুলোতে তিনি ব্যয় করেছিলেন। এবং তার স্ত্রীর গহনা বিক্রি করা যে টাকা সেগুলো তিনি এই শান্তিনিকেতন বিশ্বভারতীতে তিনি ব্যয় করেছিলেন। এবং কৃষি যে ব্যাংক বা কৃষির যে কাজ, আমরা জানি যে মাইক্রো ক্রেডিটের যে ব্যাপারটা আছে এটা ডক্টর ইউনুস তিনি এটার মানে কি এটার জনক। আসলে এটার জনক কিন্তু ইউনুস না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়েরা। এবং ওই সময়ের যে ব্যাংকিং যে সিস্টেমটা আছে এইটাও দেউলিয়া হয়ে গিয়েছিল, কারণ ইংরেজ পরিবারের সাথে ঠাকুর পরিবারের সাথে ইংরেজদের এক ধরনের লিয়াজও ছিল। এবং ইংরেজরা এই যে আমাদের এখন ব্যাংক যখন অ্যাসালম গ্রুপ আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে গিয়েছে, ঠিক তেমনি ভারতবর্ষ থেকে ওই সময়ে ইংরেজরা এরকম একটা ব্যাংকের মূলধন সহ নিয়ে গিয়েছিল। এবং এটা নিয়ে চরম সমালোচনাও তখন হয়েছিল যে এই ব্যাংক ডাকাতির যে বিষয়টা, এটা একজন ইংরেজ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের বন্ধু, তো ওরা কিন্তু নিয়ে গিয়েছিল। তো তার ওই যে সহানুদিত সং অফারিংস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা মোটামুটি আপনারা জানেন, এটা পরীক্ষা আসবে। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন, এটা আমরা বলেছি। এখানে কিছু তথ্য আছে যে তার ছদ্মনাম কি, ভানুসিংহ ঠাকুর। তার ছদ্মনাম 9টা পাওয়া যায়, 9টা দিয়ে কখনো পরীক্ষায় প্রশ্ন আসেনি, আপনারা এটা জানবেন যে ভানুসিংহ ঠাকুর হচ্ছে তার ছদ্মনাম। রবীন্দ্র কয়টা কাব্য লিখেছিলেন? 56টা কাব্য লিখেছিলেন। তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, এটা তারিখ সহ এখানে লেখা আছে 25/2/1874 খ্রিস্টাব্দে, মাত্র 13 বছর বয়সে অমৃতবাজার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রথম প্রকাশিত কাব্য, এটা আমি বলেছি কবি ও কাহিনী, প্রথম প্রকাশিত কাব্য, প্রথম লিখিত কাব্য কিন্তু বনফুল, ঠিক আছে। তারপর হচ্ছে সতর্কতার যে কথাটাই আমি এখানে লিখে দিচ্ছি যে বাজারের প্রচলিত বইয়ে বনফুলের কথা লেখা আছে, বস্তুত বনফুল গ্রন্থের কবিতাগুলো আগে লেখা হয়েছিল, লেখা আছে। প্রকাশিত শেষ কাব্য হচ্ছে স্ফুলিঙ্গ, হ্যাঁ, স্ফুলিঙ্গ রেফ আছে না। তারপর যে প্রথম কাব্য সংকলন, এটা হচ্ছে চয়নিকা। এই ব্যাপারটা অনেকেই আমরা জানি না, আমরা সঞ্চয়িতার কথা জানি কিন্তু চয়নিকার ব্যাপারটা আমরা জানি না, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার প্রথম সংস্করণে হচ্ছে 130টা কবিতা আছে, এই ব্যাপারটা আপনারা জানেন। সর্বাপেক্ষা জনপ্রিয় তার সংকলন যেটা হচ্ছে সঞ্চয়িতা, এটা আমরা বলেছি, এটা 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটা একেবারে ধরে কি বলে কাব্য ধরে মানে প্রকাশের সাল থেকে কাব্য ধরে এটা কবিতাগুলো সংকলন করা হয়েছে, সব কবিতা না, বাছাইকৃত কবিতা। গদ্য ছন্দের কাব্য, এটা কোথাও নেই, এটা আপনারা জানবেন যে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য ছন্দ নিতে, মানে বাংলা যে গদ্য ছন্দের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই গদ্য ছন্দের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই গদ্য ছন্দ জিনিসটা কি, নর্মালি জানি যে আমরা ছন্দ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ছড়ার ছন্দ, আগডুম ভাগডুম গোড়াডুম বাজে ঢাক ডুম ঝাঁঝর বাজে, এই যে ব্যাপারগুলো আছে মানে ছড়ার আকারে যেগুলো কাটে এগুলো হচ্ছে ছড়ার ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ আরেকটু হচ্ছে স্লো, যেমন এইখানিতে দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, বা আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি চুপ পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শোধায় আমাকে কোথা থেকে তুমি এলে। তো এই কবিতাগুলো যেগুলো মিডিয়াম লতে চলে, মধ্যম লয়ে চলে, এই কবিতাগুলোকে বলা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ রচিত। আর আরেকটা হচ্ছে আরও স্লো, যেমন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই কবিতাটা একেবারে স্লো, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে ছন্দ মূলত হচ্ছে 3 প্রকার, কিন্তু এর বাইরে গিয়েও
গদ্য আকারে, ধরেন এই যে গদ্যগুলো আমি লিখেছি, এই গদ্যগুলো যে এরকম ভাগ করে কবিতার আকারে দিই এবং এটার ভিতরে যদি একটা দোলা থাকে, একটা ধারাবাহিকতা থাকে, ওইটাকে বলা হবে গদ্যচ্ছন্দ। তাহলে এই গদ্যচ্ছন্দের যে ব্যাপারটা আছে, এই আইডিয়াটা সবার আগে কার মাথায় আসছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আসছে, যেটা আমরা এখন লিখি। যেমন আমার যত কবিতা আছে, আমার সকল কবিতা হচ্ছে গদ্যচ্ছন্দের। আমার ওই মাত্রা গণনা করে স্বরবৃত্ত বানানো, মাত্রাবৃত্ত বানানো, অক্ষরবৃত্ত বানানো আমার কাছে ভালো লাগে না। কারণ আমি যে কবিতাটা লিখতে চাই বা যা কথা বলতে চাই, আমার যেটা মাথার মধ্যে আসে, যে অনুভূতিটা আসে, সরাসরি আমি লিখে দিই। এই মাত্রা গণনা করলে ওই অনুভূতিটা আসে না। সুতরাং এই যে বর্তমান সময়ে যারা কবিতা লেখে বা যারা কবিতা চর্চা করি আমরা, ম্যাক্সিমামই কবিতা লেখে, ম্যাক্সিমাম হচ্ছে গদ্যছন্দে আমরা লিখি। তাহলে এই গদ্যছন্দের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং গদ্যছন্দ তার কোন কোন বইয়ের মধ্যে আছে? পরিশেষ, পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট এবং শ্যামলীর মধ্যে আছে। রবীন্দ্রনাথ কাব্য মনে রাখার টেকনিক, মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য মানে হচ্ছে একটা মেয়েদের নাম। যত মেয়েদের নাম আছে সব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। যেমন মানসী মেয়ে, মানসী নামে একটা ফ্রেন্ড আছে। তারপর হচ্ছে সেজতী, চিত্রা, বিথিকা, প্রান্তিক, সানাই মাহবুব নামে একজন অভিনেত্রী আছে। পুরবী নামে আমার একজন কলিগ আছে। মহুয়া নামে একটা জুনিয়র ছিল। খেয়া, বিচিত্রা, কল্পনা, খনিকা, চৈতালি, কণিকা দুবার লিখছে নাকি না, কল্পনা, সরি, কণিকা, পলাতকা, শ্যামলী। এই দেখেন সবগুলো হচ্ছে একটা কার নাম? মেয়েদের নাম। অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবং এক শব্দে। নামগুলো কোন শব্দে? এক শব্দে। ম্যাক্সিমাম নাম এক শব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যের নাম এবং মেয়েদের নাম। এবং মেয়েদের নামের পরে যেগুলো আমাদের মনে রাখতে হবে, একটা গল্প দিয়ে আমরা মনে রাখি যে মহুয়া পুনর্জন্ম পেয়ে, মহুয়া কি পেয়েছে? পুনর্জন্ম বলতে আমরা পুনষ্ট এবং জন্মদিনে বোঝাচ্ছি। মহুয়া পুনর্জন্ম পেয়ে বলাকায় চড়ে সোনার তরী দিয়ে খেয়া পার হয়ে শেষ পত্রপুটে, শেষ বলতে আমরা বুঝবো শেষ লেখা, পরিশেষ, শেষ সপ্তক, শেষ পত্রপুটে বনফুল, নৈবেদ্য, গীতালি ও গীতাঞ্জলি দিল। এই গল্প দিয়ে আমরা এগুলি মনে রাখবো, যেগুলো আমাদের ওই যে মানে মেয়েদের চরিত্র, মেয়েদের নামের বাইরে যেগুলো আছে। তার প্রথম জীবনের কাব্যগ্রন্থগুলো কী কী? আমরা রবীন্দ্র ঠাকুরের তো কবিতা, তিনি 56টা কাব্যগ্রন্থ লিখেছেন। এত কাব্য, এত বিশাল এবং ব্যাপক, এত কিছু তো আমাদের জানা আমাদের পক্ষে সম্ভব নয়। যেইটুকু জানা দরকার আছে, অর্থাৎ যেইটুকু জানলে পরীক্ষার প্রশ্ন যেভাবেই কঠিন আসুক না কেন, কবিতা থেকে যাই আসুক না কেন, সেটা আমরা পারবো। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় একজন কবি, আমরা অনেক আলোচনা করি আসলে তিনি কেমন কবি, তিনি কি লিখেছেন, এই ব্যাপারগুলো তো আমাদের একটু জানা প্রয়োজন আছে, তাই না? সেক্ষেত্রে আমরা তার কবিতাগুলোকে পর্যায় অনুযায়ী ভাগ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার চিন্তা, তার যে দর্শন, তার যে লেখার ধরন, এগুলো সময়ে সময়ে চেঞ্জ হয়েছে, বা সরল রেখা না, মানে এইভাবে যায় নাই। তার লেখাগুলো বারবার এইভাবে গিয়েছে, উপরে উঠেছে, নিচে নেমেছে, এইরকম ঢেউ নানানভাবে পেঁচিয়ে তার এগুলো গিয়েছে, তার চিন্তার চেতনাগুলো। তার প্রথম দিকের যে কাব্যগ্রন্থগুলো আছে, এগুলো হচ্ছে কবি কাহিনী, তারপর হচ্ছে বনফুল, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটার মধ্যে বৈষ্ণব কবিতা আছে, বৈষ্ণব পদাবলীর ধাত আছে, বৈষ্ণব পদাবলী আছে, এটা পরে বলছি। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, এই কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠে নাই। অর্থাৎ এই কবিতাগুলোর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবেচনা করা যাবে না, কারণ এই কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল হতে চেয়েছেন। কি? বিহারীলাল কিংবা মাইকেল কিংবা মধ্যযুগের কবি হতে চেয়েছিলেন। অর্থাৎ এই কাব্যগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিহারীলাল চক্রবর্তী দ্বারা প্রভাবিত, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্তর দ্বারা প্রভাবিত, তিনি হচ্ছেন বৈষ্ণব পদাবলী বা মধ্যযুগের বিভিন্ন ঢং দ্বারা তিনি প্রভাবিত। তার নিজস্ব কোনো সত্তা, নিজস্ব কোনো কবি মানুষ, তার নিজস্ব কোনো স্টাইল তখন পর্যন্ত কি হয় নাই? তৈরি হয় নাই। ঠিক আছে? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এইগুলো লিখে মারা যেতেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নামে কোনো কবি হয়তো থাকতো, কি বলে, সাহিত্যের ইতিহাসে থাকতো যে রবীন্দ্রনাথ ঠাকুর নামেও এই লিখেছিলেন। কিন্তু এইগুলোর মধ্য দিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেন নাই। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছেন বাংলাদেশে এসে। মনে রাখতে হবে,
রবীন্দ্রনাথ ঠাকুরের উত্থান বাংলাদেশে এসে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে বাংলাদেশে, বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে। এবং বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বাংলাদেশে না আসতেন তাহলে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর হতেন কিনা, বা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম আছেন এরকম থাকতে পারতেন কিনা সন্দেহ পোষণ করি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই, আচ্ছা এটা আমরা পরে যাই, আগে আমরা ভানুসিংহ ঠাকুরের আমরা দেখি যে আমরা বলছিলাম যে বৈষ্ণব পদাবলীর ঢং আছে। ওই কবিতার নাম হচ্ছে মরণ। মরণ রে তুহ মম শ্যাম সমান, যে তুহ কিন্তু বাংলা শব্দ না, এটা হচ্ছে ব্রজ বলি, কি ব্রজ বলি, তুহ মম শ্যাম সমান, এটা একটা মধ্যযুগীয় শব্দ, ঠিক আছে। এটা শ্যাম সমান, শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ, মানে কৃষ্ণকে পাওয়ার জন্য ভক্তরা যেরকম পাগল হয়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই মৃত্যু চেতনা আছে এখানে, প্রথমেই সে এই মৃত্যুকে পাওয়ার জন্য, মানে মৃত্যু যেন শ্যামের মতো আর কি, কৃষ্ণের মতো, যাকে পাইলে খুব আনন্দ বোধ করবে এরকম। তো প্রভাত সঙ্গীত এইখান থেকে আপনার এই পরীক্ষাটা এইটা আসবেই, মানে অনেকবার হয়তো এসেছে, কয়েকবার হয়তো এসেছে, আর হচ্ছে এটাও অনেকবার আসবে। নির্ঝরে স্বপ্নভঙ্গ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের যে কাব্যটা আছে, প্রথম দিকের কাব্য বিভিন্ন কবিতারা প্রভাবিত, কিন্তু কয়েকটা কবিতা তিনি মারাত্মক ভালো ছিল। এর মধ্যে একটা হচ্ছে নির্ঝরে স্বপ্নভঙ্গ। এই কবিতাটা কিন্তু আবৃত্তি করা হয়, আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের বর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। এই যে কবিতাটা, তাহলে পরীক্ষায় আপনাদের এইখান থেকে যেটা আসবে যে নির্ঝরের স্বপ্নভঙ্গ কার কবিতা? নির্ঝরের স্বপ্নভঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যের? প্রভাত সঙ্গীতে। তাছাড়া আজি প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, এইটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নানানভাবে প্রশ্ন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবি ও গান, ছবি ও গানের মধ্যে রাহুর প্রেম নামে একটা কবিতা আছে, এটাও ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষা যদি আসে রাহুর প্রেম কোন কবিতা, মানে কি বলে কোন কাব্যগ্রন্থের? ছবি ও গান। এটাও কিন্তু আবৃত্তি করা হয়, আবৃত্তির জন্য এই কবিতাটা সিলেকশন করা হয়। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর, কঠিন বাদনে চারণ বেরিয়া, চিরকাল তোর বাক্রিয়া লোহার শিকল ডোর। তো এই কবিতার একটা ভালো কবিতা, এটা আবৃত্তি করা হয়। করি এবং কোমল, করি এবং কোমল, এইখান থেকে প্রাণ নামে একটা কবিতা আছে, প্রাণ নামে একটা কবিতা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা বিভিন্ন জায়গায় কোটেশন হিসেবে ইউজ করি, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ এইখানে করি এবং কোমলের মধ্যে তিনি মানে এই পৃথিবীতে বাঁচতে চান, পৃথিবীটা অনেক সুন্দর, এই ব্যাপারগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এই কবিতার মধ্যে দেখবেন যে কাদম্বরী দেবীর মৃত্যুর কবির মনে যে প্রভাব পড়েছিল, সেই প্রভাবটা এইখানকার কবিতাগুলোর মধ্যে আছে। তাহলে পরীক্ষা যদি আসে যে কাদম্বরী দেবীর মৃত্যুর পরে তার যে কবিতার যে প্রভাব, সেই প্রভাব কোন কাব্যের মধ্যে আছে, সেটা হচ্ছে করি ও কোমল। এইখান থেকে আপনারা এই জিনিসটা জেনে নেবেন। ওকে, তাহলে আমার এই লাইনটা ইম্পর্টেন্ট, কিন্তু এই লাইনগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্ধৃতি হিসেবে পরীক্ষা আসবে। বৃষ্টি পরে টাপুর টুপুর, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে দিনের আলো নেবে এলো, সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ ছুটলো। এটা আমার 6 না কি বলে 3-4 দিকে বা 5-এও হতে পারে, 5-এ মেবি। দিনের আলো নেবে সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরতে কাশর ঘন্টা বাজলো ঢং 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 ঠং ঠং। আমরা মনে হয় ঢং ঢং পড়ছিলাম যতটুকু মনে পড়ে। আচ্ছা, ঢং ঢং বা ঠং ঠং যেটাই থাকুক, এইটা একটু জেনে রাখবেন। তো এই পর্যন্ত, অর্থাৎ এই বৃষ্টি পরে টাপুর টুপুর কিংবা করি ও কোমল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেন নাই। রবীন্দ্রনাথ শেখ ইমরান হোসেন বলেছেন কাদম্বরী দেবীর ব্যাপারটা এই যে আসলে ওইভাবে কেউ
নিশ্চুপ ছিল। ঠাকুর পরিবার কখনো এটাকে তুলে ধরে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ওইভাবে ফুটিয়ে তোলেন নাই। বিভিন্ন গান কবিতায় বিভিন্ন গল্পের চরিত্র থেকে বোঝা যায় যে এইখানে হয়তো কাদম্বরী দেবীর একটা ছাপ আছে, কিন্তু ওই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ভুলে গিয়েছেন অনেকটা বলা চলে। যেইভাবে তিনি তুলে ধরার কথা ওইভাবে তিনি তুলে ধরেন নাই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে তিনি কবি, তো তিনি স্থির থাকতেন না, তিনি একবার এক এক জায়গায় যেতেন, একবার এক এক জায়গায় যেতেন। এমন হতে পারে যে তার জন্য তার যে ভাবি মারা গেছে এরকম যদি তিনি মনে করে থাকেন, এটা তাকে আরও বেটার ফিল দিবে। বেটার ফিল কেন দেবে? কারণ কোনো মেয়ে যদি জানে যে তার জন্য কোনো একটা ছেলে মারা যাচ্ছে, এটা মেয়েটা এতে খুশি হয়। এটা কিন্তু ট্রু। ধরুন কোনো একটা মেয়ের জন্য কোনো একটা ছেলে সুইসাইড করলো, প্রাথমিকভাবে তার হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা তার গর্বের একটা সামগ্রী হবে যে আমার জন্য একটা ছেলে সুইসাইড করেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব বেশি স্পর্শ করেছে বলে আমার কাছে মনে হয় না। তো আচ্ছা, এই আলোচনাটা আমি এখন করবো যে ঠাকুর পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ইংরেজদের পরিবারের সম্পর্ক ভালো থাকার কারণটা কি। ইলিজা তাসদিদ কি বলেছেন, এটা কি বললেন? এটাই সত্যি। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের জন্য হাত কেটে ফেলেছে, এটা মেয়েটার একটা গর্বের সামগ্রী। বুঝতে পেরেছেন? মেয়েদের সাইকোলজি কিন্তু অন্যরকম, মানুষের সাইকোলজি এরকম। মানে মেয়েরা চায় বা মানুষ চায় যে তার জন্য কেউ পাগল হয়ে ঘুরুক, এটাই চায়, এটাই তার আনন্দ। অর্থাৎ কোনো একটা মেয়ের কাছে কেউ একজন এক গ্লাস পানি চেয়েছে, এক গ্লাস পানির মতো প্রেম চেয়েছে, মেয়েটার মনে করেন এটা আছে, রিলেশন আছে। মেয়েটা এই এক গ্লাস থেকে ড্রপার দিয়ে একটু পানি নেবে, নিয়ে ওই যে হা করে আছে যে মানুষটা, তার মুখের মধ্যে ড্রপার দিয়ে একটু পানি দেবে যে খায়া বাজ। ঠিক আছে, এটা অন্যভাবে ভিডিওটা মজা করে বলেছি। তো এটা নেগেটিভ কিছু না, কিন্তু ছেলেরা এরকম হয়। হ্যাঁ, এটা কি বললেন? এটা এলিজা কোন বিষয়ে বলছেন? এটা কি বললেন এলিজা? রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কিছু বলেছেন এটা, নাকি ওই যে মেয়েদের নিয়ে যে বললাম এটা? এলিজা তাসদিদ একটু কমেন্ট করেন। ওকে, তো যেটা বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইটা বুঝতে হবে, তার ধর্মীয় দৃষ্টিকোণ বা তাদের দর্শনটা বুঝতে হবে। ওইটাই মানে হচ্ছে মেয়েদের না, না এটা ট্রু এলিজা, এটা ট্রু। আপনি হয়তো অখুশি হবেন, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা খুশি হবে। তো মেয়েরা একটু ড্রপার দিয়ে একটু পানি দেয় আর কি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু ছিলেন না, কি ছিলেন না? হিন্দু ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন ব্রাহ্ম। কি ছিলেন? ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্ম কি জিনিস? ব্রাহ্ম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় তিনি একটা ধর্মের প্রতিষ্ঠা করলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুররা তারা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে তারা ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন। ব্রাহ্ম ধর্ম হচ্ছে ব্রহ্মা থেকে ব্রাহ্ম আর কি, ব্রহ্মাকেই তারা শ্রেষ্ঠ মনে করেছেন। এবং উপনিষদ তাদের গ্রন্থের নাম, উপনিষদ। এই উপনিষদটা হচ্ছে তাদের গ্রন্থ, যেটার মূল কথা হচ্ছে ব্রহ্মা বা সৃষ্টিকর্তা একজন, দেবতা একজন, ঈশ্বর একজন। এক ঈশ্বরের আরাধনা করতে হবে, এক ঈশ্বরকে মানতে হবে, এবং সেখানে সাকারের কোনো পূজা করা যাবে না, সাকারের কোনো পূজা করা যাবে না। অর্থাৎ যার দেহ আছে, অর্থাৎ মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা নিষেধ। এবং হিন্দু ধর্মের যে জাতপাতের ব্যাপারটা আছে, হিন্দু ধর্মের যে গৌরীদানের ব্যাপার আছে, অর্থাৎ 11 বছরের মধ্যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে লগ্ন আছে, এই ব্যাপারগুলো এই ব্রাহ্ম ধর্মে যারা ছিলেন তারা বিশ্বাস করতেন না। তাদের পড়াশোনার প্রধান বিষয় ছিল ইংরেজি। তারা ইংরেজি শিখতেন, তারা শিখতেন বিজ্ঞান,
তারা শিখতেন দর্শন, অর্থাৎ তারা ইংরেজি, বিজ্ঞান এই ব্যাপারগুলো ব্যাপকভাবে শিখতেন এবং তারা ছিল প্রগতিশীল, তারা ছিল ইউরোপমুখী। কি মুখী? ইউরোপমুখী। এখন যে প্রশ্ন করেছেন, কে জানি প্রশ্ন করেছেন আমাকে, ইমরান মনে হয়, যে ইমরান প্রশ্ন করেছিলেন যে অন্য জমিদার থেকে তারা কেন ইংরেজদের কাছে ছিলেন। কারণ তারা অনেক বেশি অগ্রগামী, তাদের মধ্যে ওই আধুনিকতার যে ব্যাপারগুলো, বৈশিষ্ট্য যেগুলো ইউরোপীয় রেনেসাসের ফলে বা বাংলা রেনেসাসের ফলে যে ব্যাপারগুলো আছে, এগুলো ঠাকুর পরিবারের মধ্যে বেশি। ঠাকুর পরিবারের মেয়েরা কি করছেন? ঠাকুর পরিবারের মেয়েরা হচ্ছে ব্লাউজ পরছেন। একটা কে জানি, একটা টঞ্জনা একবার বলছিল যে শেখ হাসিনা নাকি আমাদেরকে ব্লাউজ পরতে শিখাইছে, আমরা আগে মানে বাঙালির আগে ব্লাউজ পরতো না। তো এটা আসলে তো ওই প্রধানমন্ত্রী শিখান নাই, এটা আসলে শিখিয়েছিলেন ঠাকুর পরিবারের মেয়েরা। তো ঠাকুর পরিবারের মেয়েরা প্রথম ব্লাউজ পরা শিখলো। ইংরেজ যে ম্যাম আছে, ইংরেজ যেসব ম্যামরা ছিল, ম্যামদের যে গাউন টাইপের আপনারা জানেন, ফ্রক টাইপের যে অনেক বিশাল বড় থাকে, আপনারা চিনেন, মেয়েরা খুব ভালো জানেন, ওই গাউন বা ফ্রক টাইপের যে কাপড়গুলো দেখবেন, এগুলোর মধ্যে যে এগুলোর যে বোতাম আছে, বাটন আছে, বোতাম বা বাটন যেটা বলেন, এই বাটনগুলো হচ্ছে পিছনে। এই বাটনগুলো কোথায়? পিছনে থাকে, অর্থাৎ একজন অন্য কেউ দাসী এরা কি করে বাটনগুলো পিছন থেকে লাগিয়ে দেবে। ওইখান থেকে উৎপত্তি হয়েছে ব্লাউজের। এবং যে কারণে দেখবেন আগে ছিল বা এখনও আছে কিনা আই ডোন্ট নো, যে বাঙালি নারীরা, মা বোনেরা যে ব্লাউজ পরেন, এটার বাটনগুলো কোথায় থাকতো? পিছনের দিকে থাকতো। কারণ ঠাকুর পরিবারের মেয়েরা পড়তো, এদের বাটনগুলো পিছনে থাকতো, কারণ ওইখানকার দাসীরা ছিল, এরা হচ্ছে এই বাটনগুলো লাগাই দিত। তো ওরা ওইখানকার যে পোশাক পরিচ্ছদ এবং কাপড়, যে ড্রেস দিয়ে যেটা বলি, মানে শাড়ি যে ড্রেস দিয়া বলে, ড্রেস দিয়া মানে সামনে যে থাকে, ভাঁজ থাকে, শাড়ির ভাঁজ, এই ভাঁজ দিয়ে কাপড়ের ব্যাপারটা কিন্তু ঠাকুর পরিবারের। এবং ফুল দিয়ে সাজা, মেয়েরা হচ্ছে খোপা করবে বড় করে, ফুল দিয়ে সাজবে, তারপরে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, প্রকৃতির যে কি বলে ওটাকে, বসন্ত, তারপরে হচ্ছে বৈশাখ, শরৎ, বিভিন্ন ঋতু উদযাপন করবে এবং সেই অনুযায়ী মেয়েরা সাজবে, পার্টি হবে। এই ব্যাপারগুলো তারা প্রথম আমদানি মানে শিখেছে ঠাকুর পরিবার ইংরেজদের কাছ থেকে। যে কারণে ওই যে সভ্যতা কিংবা সংস্কৃতি বা ইউরোপীয় ব্যাপারগুলো, ইংরেজদের এই ব্যাপারগুলো ঠাকুর পরিবারের সাথে বেশি মানানসই ছিল, কারণ তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল। তারা কিন্তু হিন্দুর যে মানে অন্যান্য জমিদাররা মনে করেন যে হিন্দু ধর্মের ছিল, এবার এরা হচ্ছে ব্রাহ্মণ ছিল এবং এরা হচ্ছে হিন্দুত্ববাদীতে বিশ্বাসী ছিল। কিন্তু ঠাকুর পরিবারের লোকরা তো হিন্দুই না, হিন্দুত্ববাদী তো পরের ব্যাপার, ওরা হচ্ছে ব্রাহ্ম ছিল। ব্রাহ্মধর্মের মূল কথা হচ্ছে একেশ্বরবাদ। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিয়ে প্রসঙ্গ আসলো, অর্থাৎ কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠতা অনেক, তারা একসাথে হাসাহাসি করে, তারা গান করে, তারা অভিনয় করে, তারা হচ্ছে কবিতা আবৃত্তি করে, তারা হচ্ছে বাগানে ঘুরে, দোলনাতে দোল খায়, এরকম নানান ঘুরতে যায়, এরকম ব্যাপার যখন ঘটেছে, তখন অন্যান্য ঠাকুর পরিবারের অন্যান্য যে মহিলারা আছে, এরা এই কথাটা পুরুষদের কানে তোলে যে রবি এবং কাদম্বরীর যে এটা মানে ওদের চলাফেরাটা এটা কিন্তু ভালো ঠিকছে না। তখন ইমিডিয়েটলি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে করাতে হবে। তো বিয়ে করাতে যখন যায়, ওই সময় তৎকালীন যে কলকাতা আছে, কলকাতার ভদ্রগড়ের কোনো মেয়ে কাকে বিয়ে দেয় না, রবীন্দ্রনাথ ঠাকুরদেরকে বিয়ে দিচ্ছে না। কেন বিয়ে দিচ্ছে না? তারা অনেকটা এক ঘরে ছিল। কেন এক ঘরে ছিল? কারণ হচ্ছে ওরা তো ওই যে হিন্দু ধর্মকে ত্যাগ করে তারা একটা নতুন ধর্ম অর্থাৎ একেশ্বরবাদে ব্রাহ্ম ধর্মে তারা দীক্ষিত হয়েছিল। এই জন্য তখন বাংলাদেশের খুলনাতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিয়ে পড়ানো হয়। 9 বছরের একটা মেয়ে, তাও, যার নাম হচ্ছে ভবতারিণী দেবী। পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। ব্যাপারটি বুঝতে পেরেছেন? তো এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের যে জমিদারিত্ব, এই জমিদার এবং অন্যান্য যে হিন্দুত্ববাদী যেসব জমিদার, এদের মধ্যে অনেক ব্যবধান ছিল। উত্থান পর্বের কথা বলছি। উত্থান পর্বের ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছেন, হুট করে তার বাবা এসে বললেন যে তাকে এই করতে হবে, এভাবে তার জীবন চলে না, কবিগিরি করে তার জীবন যাবে না, একটু ইনকামও তো করতে হবে, তুমি পূর্ববঙ্গে চলে যাও, বাংলাদেশে চলে যাও, গিয়ে বাংলাদেশে জমিদারি আছে, জমিদারিকে তুমি দেখাশোনা করো। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে, আমি কবি মানুষ, পদ্য লিখি, আমি জমিদারি কি বুঝি। তার বাবা বল, হবে না, তা হবে না, তোমাকে যেতে হবে। জোর করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছি, আমি 1890-এর দিকের কথা বলছি।
90-99 দিকের কথা বলছি, 91-92-93-94 এই সময়ের কথা বলছি, 90-এর দশকের, মেনলি 90-এর দশকের কথা বলছি। তো এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে এলেন, এসে বাংলাদেশের যে রূপ প্রকৃতি তিনি চরমভাবে প্রত্যক্ষ করেছেন। তিনি গাজীপুরের বন দেখে তিনি আপ্লুত হয়েছেন এবং গাজীপুরের বন দেখে কিন্তু তিনি তার ওই মানসিক কাব্যটা তিনি লিখেছেন। তো তিনি এই বাংলাদেশের রূপ প্রকৃতি বৈচিত্র্য, বন বনান্তি এগুলো দেখে, প্রকৃতি দেখে, স্নিগ্ধতা দেখে, এখানকার মানুষ দেখে, এখানকার জলবায়ু দেখে, এখানকার মাছ, এখানকার কৃষক শ্রমিক, এগুলো সমস্ত কিছু দেখে তিনি এমনভাবে আপ্লুত হয়েছেন এবং তার ভেতর থেকে তার কাছে মনে হচ্ছে তার ভেতরে একজন মানুষই ঢুকে গেছে, একটা মানুষ কন্যা বা কাব্য লক্ষ্মী ভিতরে ঢুকে গেছে, তার কাব্য লক্ষ্মী ঢুকে গেছে এবং তাকে বলছে তুই কবিতা লেখ, কবিতা লেখ, কবিতা লেখ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে তার আগের যত ভাব, ভাষা, ছন্দ সমস্ত কিছু বাদ দিয়ে তিনি নতুনভাবে কাব্যচর্চা শুরু করলেন বাংলাদেশে আসার পরে। ওই কবিতাটাই হচ্ছে মানসী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যটা এত ভালো হয়েছে যে সমালোচকরা এই মানসী কাব্য থেকে বললেন যে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিলেন। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা যে কোনো মতো চলে আসবে। অর্থাৎ রবি আগে কবি ছিলেন, কিন্তু এই মানসীতে জন্য একজন শিল্পী এসে যোগ দিলেন। একজন শিল্পী যেরকম রং তুলিতে সুন্দর করে ছবি ফুটিয়ে তোলেন, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ দিয়ে যেন সুন্দর করে ছবি ফুটিয়ে তুলেছেন। প্রকৃতি, মানুষ, প্রেম, কল্পনা, রোমান্টিকতা এমন সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন। একজন শিল্পী যেরকম নিখুঁতভাবে ছবি তোলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেন এরকম নিখুঁতভাবে তিনি শব্দ দিয়ে, বাক্য দিয়ে, ভাব দিয়ে, ভাষা দিয়ে ছবি এঁকেছেন। এত চমৎকার বর্ণনা। এই জন্য বলা হচ্ছে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিলেন। এবং এটা নিয়ে একটা বলা হচ্ছে যে মানসী রবীন্দ্রনাথ ঠাকুর অনুবিশ্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের 56টা কাব্যকে যদি আমরা বলি, 56টা কাব্য যদি তার বিশ্ব হয়, এই 56টা কাব্য তার যদি বিশ্ব হয়, তাহলে এই বিশ্বটার একটা ছোট্ট সংস্করণ হচ্ছে মানসী। এটা কি বলা হবে? ধরেন এটা একটা বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের, তাহলে একটা ছোট্ট বিশ্ব হচ্ছে মানসী। অর্থাৎ ওই 56টা কাব্যগ্রন্থের মধ্যে যা আছে তারই একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মানুষের মধ্যে আছে। সকল ধরনের ব্যাপার এই মানুষের মধ্যে আছে। মানে ওই যে লন্ডনে যেরকম লিটল বাংলাদেশ আছে, বাংলাদেশের মধ্যে যা যা আছে তার একটা ছোট্ট একটা সংস্করণ আছে। কিংবা আপনার নারায়ণগঞ্জে যেরকম যে তাজমহল আছে, একটা ছোট্ট তাজমহল, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কাব্যগ্রন্থের মধ্যে যা আছে তারই একটা সারাচ্ছাদ, তারই একটা সংক্ষিপ্ত রূপ যেন মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে। এই জন্য সমালোচকরা বলেছেন মানসী রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব। তো এই দুটা স্টেটমেন্ট ইম্পর্টেন্ট, যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব বলা হয়েছে কোন কাব্যকে? মানুষীকে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিয়েছেন কোন কাব্যে? মানুষীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের উত্থান ঘটেছে কোন কাব্যে? মানুষীতে। কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর গাজীপুরে বসে লিখেছেন? সেটা হচ্ছে কি? মানুষী। ঠিক আছে? তো এই মানুষে তিনি লিখছেন এবং এই সময় তিনি কিন্তু গল্প লেখা শুরু করেন। যদিও তার আগে তিনি ওই ভিখারির নামে গল্প লিখেছিলেন, ঘাটের কথা নামে তিনি গল্প লিখেছেন, 5-6টা তিনি গল্প লিখেছিলেন, ওইগুলো একটাও সার্থক গল্প হয় নাই। তিনি যখন এই বাংলাদেশে এলেন, আসার পরে তিনি যখন মানুষ দেখেছেন, সাধারণ মানুষ দেখেছেন, নিম্নবিত্ত মানুষ দেখেছেন, তাদের দুঃখ দুর্দশা কষ্ট দেখেছেন, তাদের এরকম ঝগড়া বিবাদ তিনি দেখেছেন, তখন কিন্তু তিনি এই পোস্টমাস্টার নামে তিনি গল্প লিখেছেন, তিনি শাস্তি নামে তিনি গল্প লিখেছেন, তিনি ফটিক লিখেছেন, অর্থাৎ ছুটি গল্প লিখেছেন, তিনি বলাই গল্পগুলো লিখেছেন, এই টাইপের গল্পগুলো তিনি এই সময় কিন্তু রচনা করেছেন। তো এই মানসী কাব্যের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে। সিন্ধু তরঙ্গ, তারপর হচ্ছে পুরুষের উক্তি, নারীর উক্তি, অনন্ত প্রেমের একটা কবিতা, খুব প্রেমের একটা কবিতা, অহল্যার প্রতি, এরকম নানান কবিতা আছে। কিন্তু এর মধ্যে পুরী তীর্থযাত্রীদের তরুণীর নিমজ্জন উপলক্ষে তিনি একটা কবিতা লিখেছিলেন, সিন্ধু তরঙ্গ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং সিন্ধু তরঙ্গের একটা লাইন আমি দিয়েছি, আপনাদের যাদের প্রয়োজন একবার পড়ে রাখতে পারেন, এই লাইনেই চলে আসবে, নট দ্যাট। বধূ কবিতার একটা লাইন, মানে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি 19-এর পুরনো ব্যাকরণ বইয়ে, যে বেলা যে পড়ে এলো জলকে চল।
আচ্ছা, এলিজা এলিজা তাজদিন বলেছেন, আমি বুঝি না সব কিছুতে কেন মেয়েদেরকে নিয়েই এমন বলা হয়, নিজে ভুলভাল মেয়ে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি যতটা ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছেন, আমি কিন্তু অতটা সিরিয়াসলি বলি নাই, আমি একটা অ্যাভারেজ কথা বলেছি। মানে কোনো কোনো মেয়ে, সব মেয়ে যে এরকম, ব্যাপারটা কিন্তু এরকম না। আর পুরুষ, মানে পুরুষ যে খুব ভালো, ব্যাপারটা এরকম না। পুরুষও তো কখনো এক নারীতে আসক্ত না। নর্মালি যেটা আর কি, এক এক পুরুষ বা এক নারীতে আসক্ত নারীরা বেশি হচ্ছে হয়, মানে কি বলে, একনিষ্ঠ হয়, তারা একজন পুরুষ নিয়ে থাকতে চায় নর্মালি নারীরা। আর পুরুষরা হচ্ছে তার একটা সুন্দরী নারী থাকার পরেও অন্যান্য নারীদের কাছে তার যাওয়ার একটা প্রবণতা আছে। তো চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই পুরুষের তুলনায় নারীরা ভালো চারিত্রিক দৃষ্টিকোণ থেকে। আর ওই যে একটু মানে প্রেম প্রেম একটা ব্যাপার, মানে একটা পুরুষ তাকে প্রপোজ করেছে এবং একটা পুরুষ তার জন্য কান্নাকাটি করছে, এই জন্য নারীদের ভিতরে যে ভালো লাগার যে বিষয়টা, এটা আছে। এটা যদি পুরুষের জন্য যদি কোনো মেয়ে করতো, তাহলে পুরুষেরও নিশ্চয়ই ভালো লাগবে। এটা শুধু নারী পুরুষ না, নর্মালি তো পুরুষদের তো মানুষ প্রপোজ করে না ওই অর্থে, নারীদেরকে প্রপোজ করে, নারীদের জন্য পাগল হয়, নারী এটা উপভোগ করে, এটা স্বাভাবিক ব্যাপার। এটার জন্য সিরিয়াস কিছু না। হ্যাঁ, এটা সিরিয়াসলি নিয়েন না এলিজা। হ্যাঁ, আর কোনো বিতর্ক না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পুরুষও ভালো, নারীরাও ভালো, কেউ খারাপ না। পুরুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে, নারীর মধ্যেও ভালো আছে, খারাপ আছে। আমরা নারী পুরুষ চিন্তা না করে আমরা শুধু চিন্তা করি, কি বলে, মানুষ হিসেবে চিন্তা করি। ঠিক আছে, বধূতেও যে বেলা যে পড়ে এলো, জলকে চল, জলকে চল মানে হচ্ছে জল আনতে চল আর কি। তো এটা হচ্ছে বধূ কবিতার, কোন কবিতার? বধূ কবিতা। এবং এটা একটা আমাদের শোনা, কি বলে, মানসী থেকে নেওয়া হয়েছে। তারপরে বর্ষার দিনে একটা কবিতা আছে যে, এমন দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বর্ষায়, এমনও মেঘসরে, বাদল ঝড়ঝরে, তপনহীন ঘন তমসায়। এই লাইনটা তো আমরা প্রায়ই বলি যে, এমন দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বর্ষায়। তারপরে অনন্ত প্রেম নামতে একটা কবিতা আছে, খুবই বিখ্যাত। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আনি পার। আমরা দুজনে ভাসিয়া আসি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। এটা আজকে আপনারা যারা প্রেম করেন তারা আজকাল চাইলে এটা এটা কোট করে দিতে পারেন আজকে। হ্যাঁ, খুশি হবে। এটা খুব দারুণ একটা প্রেম কবিতা এবং এটা একনিষ্ঠ একটা কবিতা, অনন্ত প্রেম। তাহলে এই অনন্ত প্রেম একটা আসছিল মনে পরীক্ষায় 45 মনে চলে আসলো যে অনন্ত প্রেম কার কার কবিতা। হ্যাঁ, 45, মানে যতটা আমার মনে পড়ে। আপনাদের মনে আছে অনন্ত প্রেম মনে আসছিল? পরে আমরা চলে যাচ্ছি সোনাতরীতে। সোনাতরী তার কয়েক বছর পরে লেখা, এবং এটাও তিনি এই বাংলাদেশে বসে লিখেছেন। এটার মধ্যে তিনি বিশ্ব প্রকৃতি এবং মানব প্রকৃতি, এটার মধ্যে তিনি একটা সম্পর্ক স্থাপন করেছেন। তিনি একটা সৌন্দর্য দেবী কল্পনা করেছেন এবং পুরো তার প্রেমিকাকে তিনি প্রকৃতির মধ্যে যেন একটা খুঁজে পেয়েছেন। এবং ওই যে সৌন্দর্য দেবী, ওই দেবীটাও তার যেন প্রেমিকা, এটাও কিছুটা ওই যে আমরা শারদা মঙ্গলের মতো অনেকটা। এটার মধ্যে প্রকৃতি, এটার মূল ব্যাপার হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, প্রকৃতির অংশ, মানুষ যে প্রকৃতির অংশ, প্রকৃতির মধ্যে মিলিয়ে যাওয়ার যে ব্যাপারটা হচ্ছে সোনারতরী। এবং এটার মধ্যে আরেকটা দর্শন যেটা আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে, গগনে গর্জে মেঘ ঘনবর্ষা কুলে একা বসে আছে, নাহি বর্ষা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরণী খোরো বর্ষা কাটিতে কাটিতে নিল বর্ষা। এটা আমরা পড়ে আসছিলাম ইন্টারমিডিয়েট লেভেলে। ওখানে আমরা জানি যে ব্যক্তিকে সময় গ্রহণ করে না, গ্রহণ করে হচ্ছে তার কর্মফলগুলোকে, ওইখানে ওই দার্শনিক ব্যাপারটা এখানে কিন্তু আছে। এবং এই কবিতা তিনি যখন লিখছেন তখন তিনি এটা চিঠি আকারে লিখছেন তার হচ্ছে কি বলে ওটাকে, ভাতিজি ইন্দিরা দেবী। এই ইন্দিরা দেবীকে তিনি এগুলো চিঠি লিখছেন। ওই চিঠিটা পরবর্তী চিঠি আকারে, বই আকারে প্রকাশিত হয়েছিল, ছিন্নপত্র। তাহলে এই সোনারতরী কবিতাটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে ছিন্নপত্র পড়তে হবে। ছিন্নপত্রের কবিতাগুলো যখন পড়বেন, ছিন্নপত্রের কবিতা না, মানে ছিন্নপত্রের পত্রগুলো যখন আপনি পড়বেন,
তখন দেখবেন সে প্রকৃতির প্রতি কী পরিমাণ মুগ্ধতা, অর্থাৎ এই বাংলার যে প্রকৃতিটা আছে, বর্ষার যে ব্যাপারটা আছে, সে পানি পড়ছে, পাতা থেকে পানি পড়ছে টুপ করে, এই কথা তিনি বলছেন যে এইমাত্র একটা পাতা টুপ করে পানি পড়েছে, ছোট্ট একটা নৌকা দিয়ে কেউ যাচ্ছে। হ্যাঁ, এই যে বর্ষার যে প্রকৃতিটা আছে, এই প্রকৃতিগুলো তিনি দেখেছেন, এই পূর্ব বাংলার প্রকৃতি দেখে তিনি তার ভাতিজি ইন্দিরা দেবীকে তিনি চিঠি লিখেছেন এবং ওই পদ্মার শিলাইদহ, শাহজাদপুর, তারপরে হচ্ছে প্রতিশর, এই নানান জায়গায় তিনি ঘুরেছেন আর এইসব কবিতা তিনি লিখেছেন। এবং এই যে বিশ্ব যে প্রকৃতি আছে, এই বিশ্ব প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার, মানুষকে বিলিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে, এইটা এখানকার মূল ব্যাপার। তো এইখানকার ইম্পর্টেন্ট কবিতাগুলো হচ্ছে শরণার্থীরা, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে হচ্ছে বসুন্ধরা, মানস সুন্দরী, নিরুদ্দেশ যাত্রা, এই ব্যাপারগুলো এখানে আছে। এবং এটার মধ্যে সৌন্দর্য চেতনা, এবং এটার মধ্যে আছে হচ্ছে সীমা এবং অসীমের দ্বন্দ্ব। সীমা এবং অসীম, সীমা এবং অসীম। সীমা মানে হচ্ছে একটা সীমার মধ্যে থাকা, সীমা মানে হচ্ছে একটা সীমার মধ্যে থাকা, আর অসীম মানে হচ্ছে একটা, অসীম তো বুঝছেন, যার কোনো সীমা নাই। অর্থাৎ আমি যে প্রকৃতির মধ্যে থাকি, আমি যে ঘেরাটপের মধ্যে থাকি, এইখান থেকে বেরিয়ে গিয়ে একটা অসীম পৃথিবীতে, মানে বিশ্বের একটা সন্তান হিসেবে নিজেকে প্রতিস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় সীমা এবং অসীমের দ্বন্দ্ব দেখাতেন, দেখে তিনি অসীমে তিনি বিশ্বাসী ছিলেন। মানুষ অসীমে হারিয়ে যাবে, বিশ্ব প্রকৃতিতে হারিয়ে যাবে। এবং এটা তিনি তার দেখবেন দুই পাখি নামে একটা আছে, এই কবিতা আছে, সেই দুই পাখির মধ্যে, অর্থাৎ সীমা এবং অসীমের যে মিলন, অসীম থেকে সসীম থেকে বেরিয়ে অসীমে চলে যেতে হবে, এই ব্যাপারগুলো তার এই দুই পাখির মধ্যে আছে। যেতে না হে দেবীর মধ্যে আছে ওই যে যতই মানুষ সীমার মধ্যে আপনি রাখতে চান না কেন, সে সীমাতে থাকে না, একসময় কী হবে, এই সীমাটা বা এই শিকড়টা ভেঙে সে চলে যাবে। নিরুদ্দেশ যাত্রা, এই যাত্রা হচ্ছে নিরুদ্দেশ, বিশ্ব প্রকৃতির পানে তিনি চলে যেতে হবে। এই লাইনগুলো এখানে আমি দিয়েছি এটা বোঝার জন্য। তো এই যে মানুষে এবং সোনারতরী, এটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে রোমান্টিক, তিনি একটা কাল্পনিক জগতে বসবাস করছেন। তিনি যে মানুষই, এটা একটা কল্পনার জগতে তিনি বসবাস করছেন, এবং এই মানুষকে তিনি খুঁজে পাচ্ছেন না, যে মানুষই বাস্তব পৃথিবীতে নাই। তিনি মানসিক কবিতার কাব্যের মধ্যে যে প্রেমটা তিনি দেখাচ্ছেন, এটা একটা কল্পনার জগৎ, পুরাই একটা কল্পনার জগৎ, বাস্তবে এটা তিনি নাই। সোনারতরীতে এসে তিনি মনে করলেন যে না, এই ব্যাপারটা মনে বাস্তবের মধ্যে আছে, বাস্তব পৃথিবীর মধ্যে আছে, মানে এই প্রকৃতির মধ্যেই এই প্রেমটা আছে, এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে হবে, এরকম একটা চিন্তা তিনি করেছেন। কিন্তু চিত্রাতে এসে তিনি সব কাল্পনিক টাল্পনিক সব কিছু বাদ দিয়ে তিনি একেবারে মানুষের কথা বলেছেন। মানে দুঃখ, দারিদ্র, কষ্ট বিবর্জিত, কষ্টের যে মানুষ, সে মানুষের কথা তিনি লিখেছেন। আপনারা নিশ্চয়ই 2 বিঘা জমির কথা আপনারা জানেন, 2 বিঘা জমির কথা জানেন, আপনারা পুরাতন ভৃত্যের কথা জানেন, ওইটা হলো সেই চিত্রাতে তিনি এইখানকার যে সাধারণ যে মানুষ, সে মানুষের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা হিসেবে পড়েছি, এই যে কি বলে, কর্মবাচ্যের ধাতু হিসেবে বলেছে, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। এই লাইনটা আমরা প্রচুরবার পড়েছি, কিন্তু এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কি কাব্যের পুরাতন ভৃত্য নামের যে কবিতা আছে সেখানে। তারপরে 2 বিঘা জমি আমরা অনেক পড়েছি, আমরা স্কুলেও পড়েছি যে শুধু বিঘে 2 আর ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বললেন বুঝেছ পেন, এই জমি আমি লইব কিনে, পরে এই জগতে হাই সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাহলে এইগুলা হচ্ছে কোন গ্রন্থের, এটা আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? খুব ভালোভাবে জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবসময় একটা প্রশ্ন আসে। উর্বশী মানে এই উর্বশী একটা গুরুত্বপূর্ণ কবিতা। 14 সাল নামে তার একটা গুরুত্বপূর্ণ কবিতা। এই উর্বশী লাইন অত বেশি ইম্পর্টেন্ট না, ও 14 সালের এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছো বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে। তো এই যে 14 সাল কবিতা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আবৃত্তি যুগের একটা কবিতা, এবং এই কবিতাটা কোন গ্রন্থের, খুবই ইম্পর্টেন্ট, চিত্রার। তারপর হচ্ছে চৈতালি। চিত্রা এবং চৈতালিতে মোটামুটি একই ধাঁচের কবিতা। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে খেয়াতে মোটামুটি একই ধাঁচের কবিতা। পরিচয় নামে একটা কবিতা আমরা ছোটোবেলা 9-10 না, মনে হয় 6-7 পড়েছিলাম, যে একদিন দেখলাম, না 6-7 না, আরও আগে, মনে হয় ক্লাস 4-5, একদিন দেখলাম উলঙ্গ সে ছেলে, ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে, ঘাটে বসি মাটি ডেলে, ডালা লইয়া কুড়াইয়া দিয়ে মাঝিতে সে ঘুরাইয়া, এবং এই লাইনগুলো ইম্পর্টেন্ট। আর যে বঙ্গমাতা নামে তার একটা কবিতা আছে, এই লাইনটা এখানে অবশ্য আসতো।
যে দেখেন, পুণ্যে পাপে দুঃখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে, হে স্নেহার্ত বঙ্গভূমি, হে স্নেহার্ত বঙ্গভূমি। এটা শুনে মনে হচ্ছে এটা মনে হয় মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা, কিংবা শুনে মনে হচ্ছে এইটা মনে হয় একটা কবিতা, কি বলে, বিহারীলাল চক্রবর্তীর কবিতা, কিন্তু এটা আসলে কার কবিতা? হে স্নেহার্ত বঙ্গভূমি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তারপর হচ্ছে মানুষী নামে একটা কবিতা আছে, কবিতা হচ্ছে মানুষী, যেটা এটা দেখেন আপনার চৈতালির কবিতা। আর মানুষী নামে একটা গ্রন্থ আছে। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি আসে মানসী কবিতাটা কোন গ্রন্থের? মানসী কবিতা মানসী গ্রন্থের না, মানসী কবিতা চৈতালি গ্রন্থের। কণিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিম একটা কথা আছে, প্রবাদ বা ম্যাক্সিম আছে, যেটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে মানুষ কিছু কথা বলে, যেমন কি বলে, ঝিকি মেরে বউকে শেখান, এই টাইপের যে কথাগুলো আছে। কিংবা এরকম আছে যে মানে যে কোনো একটা প্রবাদ বলেন না, ওই প্রবাদ টাইপের যে ব্যাপারগুলো আছে, ইংলিশে ম্যাক্সিম বলে। তো এই ম্যাক্সিম টাইপের কিছু কবিতা তিনি লিখলেন, যার নাম ছিল কণিকা। মানে ছোট ছোট তো, এই জন্য নাম দিয়েছেন কণিকা। এবং এই কণিকাগুলো এইগুলো কিন্তু আপনাদের কী করতে হবে, জানতে হবে। এইখান থেকে এটা হয়তো না জানলেও চলবে, বলতা কহিল এ যে ক্ষুদ্র মৌচাক, এটা ইম্পর্টেন্ট না, আমি আপনাদেরকে ইম্পর্টেন্টটা দেখাচ্ছি। গৃহবেদ আমরা কহে একদিন হে মাকাল ভাই, এটাও ইম্পর্টেন্ট না। গরজের আত্মীয়তা, এটাও পড়বেন, অত ইম্পর্টেন্ট না। কুটুম্বিতা, এটা পরে রাখতে হবে। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিল চাঁদ, কেরোসিন বলে উঠি এসো মোর দাদা, না এসো এসে উঠিল চাঁদা, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। এটাও ইম্পর্টেন্ট না, তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, শৈবাল দিগেরে বলে উচ্চ করি শির, লিখির এক ফোঁটা দিলাম শিশির। এটা আমরা হচ্ছে ভাব সম্প্রসারণ হিসেবে অনেকবার পড়েছি। কিন্তু এটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকার, রবীন্দ্রনাথ ঠাকুর যে কণিকার, এইটা হয়তো আমরা জানতাম না। তাহলে আমাদের পরীক্ষা যদি কখনো এইটা আসে যে শৈবাল দিগেরে বলে উচ্চ করে শির, লিখির ওকে এক ফোঁটা দিলাম শিশির, এটা কার কাব্য? এটা হচ্ছে আমাদের কার কাব্য? এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের। তারপরে কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহে খাঁটি। এইটা হচ্ছে বর্তমান সময় যে মানে হীরক মানে ডায়মন্ডের যে ব্যাপারটা, এটা আসলে তাহলে এখানে মিলে যাচ্ছে না। তো এই হীরা বা এটাও আমরা ভাবসমস্যা পড়েছি, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমার এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধ্বনির ব্যাপারটা ইম্পর্টেন্ট। ধ্বনিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। মানে ধ্বনির কাছেই তো আসলে, ধ্বনি না থাকলে তো আসলে প্রতিধ্বনি হতো না, কিন্তু প্রতিধ্বনি ধ্বনির কী করছে, ব্যঙ্গ করছে। তো এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অকৃতজ্ঞ। তারপর হচ্ছে চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়াই, কলঙ্ক যাহা আছে মোর গায়ে, এটাও ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আসলে করতে পারবেন, ক্যাপশন দেওয়ার মতো। আপনারা চাইলে এগুলো কি দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন। মাঝারি সতর্কতা, এই যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি তোলেন তবাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আমরা ভাব সম্প্রসারণ হিসেবে পড়ে আসছি, পরীক্ষা চলে আসবে। মোহটা নদীর, এই যে নদীর এপারে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নদীর এপার হয়ে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বহে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলের ওপারে। তো এই লাইনটাও আমরা, এইসব লাইনগুলো যদি আমরা মুখস্থ করে রাখি, তাহলে বিভিন্ন বক্তৃতার মঞ্চে, তারপরে বিভিন্ন কথাবার্তায় অন্যকে মোটিভেটেড করতে, তারপরে হচ্ছে ভাইভা বোর্ডে, নানান জায়গায় আমাদের এইসব লাইনগুলো প্রয়োজন পড়ে। আপনারা চাইলে এই লাইনগুলো মুখস্থ করে ফেলবেন, খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে একই পথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে ঢুকি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। একদিন আমাদের এক ম্যাডাম বক্তব্য রাখবেন কোনো একটা অনুষ্ঠানে, হুট করে বক্তব্যের কিছুক্ষণ আগে আমাকে ফোন করলেন, ফোন করে বলছে, মেহেদি যে দ্বার বন্ধ করে দিলে ভ্রমটারে ঢুকি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। এই লাইনটা আমার মনে আছে, কিন্তু এটা কার কথা এবং কোথায় আছে তুমি বলতে পারবা? পর আমি বললাম যে ম্যাম, এটা তো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা কণিকা কাব্যগ্রন্থের মধ্যে আছে।
ম্যাম এত খুশি হয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে উনি রেফারেন্স দিয়ে কথাটা বক্তৃতা দিতে পারবেন আর কি, কারণ এইটা ওনার বক্তব্যের জন্য এই লাইনটা প্রাসঙ্গিক ছিল। তো আপনি এটা মুখস্থ করে ফেলবেন। জাল কয়ে পঙ্খ আমি উঠাবো না আর, জেলে কহে মাছ তবে পাও না হবে ভার, এটাও পড়বেন, এটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর এটাগুলো পড়তে পারেন, নাও পড়তে পারেন। তারপর হচ্ছে কল্পনা। কল্পনা কাব্যটা ওই যে অনেকটা চিত্রার মতো, মানে এইখানেও বাস্তব পৃথিবীর বাস্তব মানুষ আছে, কল্পনা কিংবা রোমান্টিকতা কম। এই যে জুতা আবিষ্কার কিংবা এই যে বৈশাখ, এ তো দেবতার গ্রাস, এগুলো খুবই একটা কবিতা কি বলে বাস্তব জীবন নির্ভর কবিতা। এবং মার্জনা কবিতার মধ্যে আমরা দেখি প্রিয়তম তুমি আমার যে ভালোবাসি, প্রিয়তম আমি যে তোমারে ভালোবেসেছি, দয়া করে মোরে করো মার্জনা, এখান থেকে এই লাইনটা পড়ে রাখতে পারবেন। বৈশাখ কবিতার এর আবৃত্তি করা হয় বিভিন্ন বৈশাখের যে প্রোগ্রামে, যে হে ভৈরব হে রুদ্র বৈশাখ, ধোলায় দুশো রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, এই লাইনটা আপনারা মাঝে মাঝে দেখবেন যে এটা যখন পহেলা বৈশাখ উদযাপন করা হয় এই কবিতার আবৃত্তি করা হয়। তারপর কথা ও কাহিনী, এখান থেকে আমাদের কোনো কবিতা পড়া দরকার নাই। তারপরে হচ্ছে খনিকা থেকে আমাদের কবির বয়স, এইটা খুবই ইম্পর্টেন্ট। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানির নজর এত কেন, পাড়ার যত ছেলে বড় সবার আমি এক বয়সী যেন, মানে আমার চুলে পাক ধরলে কি হবে, আমি সেই পাড়ার যত ছেলে বড় সবার এক বয়সী, সব কিছুকে আমি ধারণ করি, অর্থাৎ ছেলেদের ব্যাপারটা আমি ধারণ করি, আমাকে একই যেন। তো এইটা ইম্পর্টেন্ট লাইন, এটা আপনারা কি রাখবেন, শিখে রাখবেন। সেকাল, এই কথাটা যে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে, এইটা ইম্পর্টেন্ট একটা লাইন, এটা অনেক বেশি ইউজ হয়। এক গায়ে, এটা দেখবেন একটা নাটকে এই লাইনটা অনেক বেশি ইউজ হয়েছিল, যে এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। খুবই সুন্দর একটি মানুষের মুখে মুখে প্রচলিত। তাহলে পরীক্ষা যদি আসে এক গায়ে, এটা হচ্ছে কোন কবিতা বা কার কবিতা, আপনারা অবশ্যই জেনে রাখবেন। কৃষ্ণকুলে আমি তারে বলি কালোক, তারে বলে গায়ের লোক, খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা জানবেন, এটা গান হিসেবে ব্যবহৃত হয়। এই হলো ব্যাপার। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে তার একটা উত্থান পর্ব ঘটলো, উত্থান পর্বের পরে তিনি কিছু কিছু বাস্তব নির্ভর কিছু কবিতা লিখেছেন, তারপরে তিনি তার জীবনে একটা ভয়াবহ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটা ভয়াবহ একটা দুর্যোগ ঘটে গিয়েছে। সেই দুর্যোগটা মাত্র 5 বছরের ব্যবধানে তার পরিবারের হচ্ছে 5 জন মানুষ মারা গিয়েছে। কয়জন মানুষ মারা গিয়েছে? 5 জন মানুষ মারা গিয়েছে। 1902 খ্রিস্টাব্দে তার স্ত্রী মারা গিয়েছে, মৃণালিনী দেবী মারা গিয়েছে। তারপর হচ্ছে 3 সালে, তার পরের বছরে তার কন্যা রেণুকা মারা গিয়েছে। 5 সালে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছে। 7-এ মারা গিয়েছে সমীন্দ্রনাথ ঠাকুর। এর আগে তার মা তো মারা গিয়েছে 13 বছর বয়সে, এবং তার ওই 22 বছর বয়সে মারা গিয়েছে হচ্ছে কাদম্বরী দেবী। অর্থাৎ ওই মৃত্যুগুলো যদি ধরি, তার জীবনে বড় বড় 6টা মৃত্যুর ঘটনা আছে। 6টা মৃত্যুর ঘটনা, এর মধ্যে 4টা মৃত্যু একদম পরপর 5 বছরের মধ্যে ঘটে গেছে। এত এত মৃত্যু দেখে রবীন্দ্রনাথ ঠাকুর আর সইতে পারলেন না। তখন তার ওই যে কাব্যচিন্তা, কাব্য লক্ষ্মী, সৌন্দর্য চিন্তা, রোমান্টিকতা, মানে ওই সীমা অসীমের দ্বান্দ্বিক সম্পর্ক, রূপ অরূপের ব্যাপার, এইসব নানান থেকে বেরিয়ে এসে তিনি একটা ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এবং এখানে লীলা রহস্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। তিনি মনে করছেন এই যে ঈশ্বর যে মানুষ সৃষ্টি করেছে হচ্ছে লীলা মানে হচ্ছে খেলা, মানে ঈশ্বর হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছেন, কাউকে পৃথিবী থেকে তুলে নিচ্ছেন, কাউকে মারছেন, কাউকে সম্মান দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। এটা হচ্ছে ঈশ্বর কি করছেন, খেলা করছেন। তো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ তিনি করেছেন। তিনি বলছেন গীতাঞ্জলি কাব্যের মধ্যে, তিনি বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, সকল অহংকার ডোবার চোখের জলে। কিংবা তিনি যখন বিপদে পড়েছেন, তিনি বলছেন বিপদে আমি রক্ষা করি এ নহে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি নাহি করি ভয়। একদম সরাসরি ঈশ্বরের কাছে তিনি এই কথাগুলো বলছেন, যাকে আমরা গীতাঞ্জলি পর্যায়ের বলছি। শুধু গীতাঞ্জলি না, গীতাঞ্জলি, গীতালি, নৈবেদ্য, গীতিমাল্য, ওই সময়ের যে রাজা নাটক বা এই সময়ের যেসব অচলায়তন, ওই খেয়া, ওই সময়ের যেসব কাব্যগ্রন্থ, নাটক যেগুলো আছে, সবগুলোর মধ্যে তার এই ঈশ্বর ভাবনা প্রাধান্য পেয়েছে।
এবং এরকম 10টা কাব্যগ্রন্থ মানে 10টা বই থেকে তিনি বিভিন্ন কবিতা নিয়ে তিনি অনুবাদ করেছেন এবং সেটার নাম দিয়েছিলেন সং অফারিংস, এবং ওইটা যদি নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা আমি একটু পরে আসছি। তা এখন এই যে গীতাঞ্জলি পর্ব বলছি, এটার মধ্যে যে কাব্যগুলো আমরা দেখব হচ্ছে নৈবেদ্য, দেখব আমরা খেয়া, দেখব আমরা শিশু, দেখব আমরা হচ্ছে উৎসর্গ, আমরা দেখব হচ্ছে গীতাঞ্জলি, আর দেখব গীতিমাল্য, গীতালি, শরণ। এই শরণ কবিতা এইখানের কবি হচ্ছেন লীলাবাদী বা মিস্টিক, মানুষ এবং ভগবানের জন্মান্তরের প্রেম লীলার মাধুর রহস্য, এই তো কঠিনভাবে লেখা আছে। এক কথা হচ্ছে লীলার জন্যই মানব সৃষ্টি, অর্থাৎ ঈশ্বর লীলা করবেন, খেলবেন, এটার জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানে আমরা যেরকম পুতুল নিয়ে খেলি, আমরা যেরকম ভিডিও গেম খেলি, আমরা ভিডিও গেম খেলি না, আমরা পুতুল খেলি না, তাহলে ঈশ্বরের কাছে হচ্ছে আমরা পুতুল, তিনি এই লীলা খেলবেন, এটাই তার রহস্য। পৃথিবীর সৃষ্টি হয়েছে এই জন্যই, রবীন্দ্রনাথ ঠাকুর এটাই মনে করছেন, এবং এটার মধ্যে আধ্যাত্মিকতায় মেন সুর। এবার এটার কাব্যগ্রন্থগুলো দেখব। নৈবেদ্যের মধ্যে আমরা দেখব যে এইখানে একটা কবিতা আছে, ত্রাণ, ঈশ্বরের কাছে সে বলছে যা হে দুর্ভাগা দেশ, হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়। খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একবার পড়েছিলাম। ন্যায়দণ্ড, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন ন্যায়দণ্ড কথাটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদেহে। তব মানে তাকে আর কি, তব মানে হচ্ছে তাকে। এখন এই লাইনটা মনে হতে পারে কণিকার মনে হতে পারে, কণিকার মনে হতে পারে, কারণ কণিকাতে এই টাইপের কথা ছিল। তাহলে পরীক্ষা যদি আসে আমরা এটা কিন্তু কণিকা উত্তর করবো না, আমরা কি উত্তর করবো? নৈবেদ্যের উত্তর করবো। তারপরে প্রার্থনা, চাইলে পড়তে পারে, নাও পড়তে পারেন, অসুবিধা নাই। শিশুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কবিতা আমরা ছোটোবেলা পড়েছিলাম, বীর পুরুষ, ক্লাস 5-এ অথবা কী হবে, 4র্থ শ্রেণীতে হতে পারে, যে মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকি চড়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ায় চড়ে টকবগিয়ে, এরকম একটা। হ্যাঁ, তো ওইটা ওই শিশুর মধ্যে আছে। উৎসর্গ ব্যাপারটা দেখেন যে 1909 খ্রিস্টাব্দে মোহিতচন্দ্র সেন একজন ব্যক্তি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলোকে তিনি সম্পাদনা করে প্রকাশ করার চেষ্টা করলেন, এবং সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখন পর্যন্ত 1903 থেকে যেসব কাব্যটা আছে, যেগুলো বের হয়েছে 3 পর্যন্ত, এইগুলোকে কাব্যের নাম না দিয়ে তিনি কাব্যটা কোন ভাবধারার বিষয় অনুযায়ী তিনি কী করেছিলেন, ভাগ করেছিলেন। ধরেন যেটার মধ্যে আছে, ধরেন সোনার তরী এক ধরনের বিষয় আছে, এটার নাম হচ্ছে সোনার তরী নাম দিয়ে, এটা এক ধরনের ইয়ে আছে। ধরেন চিত্রার্থে আছে, মনে করেন জীবন দেবতা, ধরেন জীবন দেবতা নাম দিয়ে এক ধরনের কবিতা দেখা আছে। তো এরকম কবিতার বিষয় ধরে ধরে তিনি কবিতা সংকলন করেছিলেন এই মোহিতচন্দ্র সেন। তো এটা যখন বিষয় ধরে ধরে সংকলন করেছেন, কাব্য বই ধরে ধরে না, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন, তাহলে আপনি কাজ করেন, তাহলে এই যে ধরেন আমি জীবন দেবতা সম্পর্কিত যে কবিতাগুলো আছে, এইগুলো তো আমি একসাথে নিয়ে আসছি, আপনি এই কবিতাগুলোরই করেন, এই কবিতাগুলোর বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আপনি একটা উৎসর্গপত্রের মতো কিংবা আপনি এটার একটা ভূমিকার মতো, মুখবন্ধর মতো কিছু একটা লিখে দেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে ভাবধারা, যে কবিতা ভাবধারা যে ভাগ করেছে, ওই ভাবধারার পরিচয় দিতে গিয়ে তিনি আবার কিছু কবিতা লিখেছেন, ওইগুলো কবিতা হয়ে গেছে। ওইগুলোতে পরবর্তীতে এইভাবে আর কেউ মানুষ গ্রহণ করে নাই, যে কবিতার গ্রন্থের নাম নাই, শুধু ভাবধারা দিয়ে কবিতা নিয়েছে, এটার আর পুনর্মুদ্রণ হয় নাই। কিন্তু এইগুলার যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলার ভাবধারা বোঝাইতে গিয়ে তিনি যেসব উৎসর্গপত্র কিংবা যেসব তিনি লিখেছিলেন, মুখবন্ধ বা কবিতার মতো লিখেছিলেন, ওইগুলোকে পরবর্তীতে একসাথে করা হয়ে বই প্রকাশ করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে উৎসর্গ। অর্থাৎ এই কবিতাগুলো বিভিন্ন ভাবধারার পরিচয় দিতে গিয়ে লেখা হয়েছিল। মানে উৎসর্গপত্রে যেরকম লেখা হয় না, একটা বইয়ের প্রথমে একটা কিছু লিখে দেয় না, উৎসর্গ করা হয় না, এই উৎসর্গ কবিতাগুলো এরকম লিখে দিয়েছিলেন। তারপর আমরা গীতাঞ্জলিতে চলে যাচ্ছি। তো এই গীতাঞ্জলিতে আমরা যেটা বললাম যে এত মানুষ মারা যাওয়ার পরে তার মধ্যে এক ধরনের ঈশ্বর ভাবনা, আধ্যাত্মিকতা, এই ব্যাপারগুলো তার পরিচয় দেখা যায়। এবং এইখানে তার যে গীতাঞ্জলি কাব্যের যে ধারা, এখানে দেখা গেছে যে 157টি, এটা হচ্ছে অনেকটা গান এবং কবিতার সংকলন, গান প্লাস কবিতার সংকলন, অর্থাৎ অ্যাট এ টাইম এগুলো গাওয়া যায়, কবিতা হিসেবেও গ্রহণ করা যায়, এগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়, যে ঈশ্বরকে না পাওয়ার বেদনা, দেশ অহংকার ত্যাগ করা, এগুলো আপনারা একটু দেখে নিতে পারবেন, যারা হচ্ছে বাংলা সাহিত্যে তারা আরও ভালো করে দেখবেন। তারপরে হচ্ছে আমরা এখান থেকে
গীতাঞ্জলি থেকে আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো কী কী? প্রথম লাইন হচ্ছে বিপদে রক্ষা করে ইন হেমুর প্রার্থনা, বিপদের জন্য আমি নাহি করি ভয়, ইম্পর্টেন্ট। হেমুর চিত্তপূর্ণ তীর্থে জাগো হয়ে ধীরে, এ ভারতের মহামানবের সাগর তীরে, এটাও ইম্পর্টেন্ট। হেমুর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানই হতে হবে তাদের সমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ এত মধুর। অহংকার আমার মাথা উন্নত করে দাও, হে তোমার চরণ ধুলার তোলে, সকল অহংকার ডোবার চোখের জলে, একটু আগে আমি যেটা বলেছি। এবার হচ্ছে সং অফারিংস। সং অফারিংস বানানটা দেখেন, সংস এস আছে, অফারিংস এস আছে, মানে অফার থেকে অফারিং, সং অফারিংস মানে গান অফার করছে, কাকে অফার করছে? ঈশ্বরকে অফার করছে, ঈশ্বরকে অফার করছে। বলা হয়ে থাকে যে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। না ভাই, গীতাঞ্জলি কাব্যের জন্য পান নাই, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য পান নাই। এর কারণ হলো এই যে সং অফারিংস, এই সং অফারিংসে 10টি গ্রন্থ থেকে কবিতা নেওয়া হয়েছে যেগুলো ঈশ্বর ভাবনা রিলেটেড। 10টি গ্রন্থ থেকে 103টি কবিতা নেওয়া হয়েছে বা 103টি গান নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম নেওয়া হচ্ছে গীতাঞ্জলি থেকে, এটা ট্রু, মানে 50% গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে, বাকি যেটুকু আছে সেইটুকু হচ্ছে বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে। ইভেন একটা নাটক জচলায়তন ওখান থেকে নেওয়া হয়েছে। সুতরাং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পেয়েছেন এটা বললেও ভুল হবে, কারণ গীতাঞ্জলির যদি ইংরেজি অনুবাদ বলি তাহলে বাকিগুলোকে অস্বীকার করা হচ্ছে। এগুলো না বলে আমরা ডিরেক্ট বলবো সংস অফারিংস। তিনি গীতাঞ্জলি সহ আরও 9টি গ্রন্থ থেকে তিনি মোট 103টি কবিতা নিয়ে তিনি অনুবাদ করেছিলেন। সেগুলোকে বলা হচ্ছে কি বলে, সেগুলোর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং অনেকে বলে যে ডব্লিউ.বি. ইয়েটস নাকি এটা অনুবাদ করে দিয়েছেন। না, ডব্লিউ.বি. ইয়েটস তো বাংলা জানতেন না, তিনি এটার ভূমিকাটা লিখে দিয়েছেন। এবং কবি আছে যেমন ব্রাদার জেমস এবং জো উইন্টার, এরা কিছু এরা বাংলা জানতেন, এরা কিছু রবীন্দ্রনাথ ঠাকুরকে হেল্প করেছিলেন। মেনলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি জ্ঞান কিন্তু আমার এবং আপনার মতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি জ্ঞান ছিল অনেক ব্যাপক এবং বিশাল। এবং এই যে কবিতাগুলো 103টা কবিতা তিনি অনুবাদ করেছিলেন, 103টা, অর্থাৎ আমার সং অফারিংসে 103টা আছে, সেই 3টার 53টা নেওয়া হয়েছে গীতাঞ্জলি থেকে। আর গীতাঞ্জলিতে মোট ছিল কিন্তু 157টা, 53টা নেওয়া হয়েছে। দেখেন 50% চেয়ে কম নেওয়া হয়েছে, 157 থেকে মাত্র 53টা নেওয়া হয়েছে, 104টাই নেওয়া হয় নাই। তাহলে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ কীভাবে হলো? গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যদি হতো তাহলে তো এই 157টাই হচ্ছে তিনি এই অনুবাদ করতেন। 157 থেকে মাত্র 53টা নিয়েছেন, 104টাই নেন নাই গীতাঞ্জলি থেকে। তো গীতাঞ্জলি থেকে নিয়েছেন 53টা, গীতিমালা থেকে 16টা, নৈবেদ্য থেকে 15টা, খেয়া থেকে 11টা, শিশু থেকে 3টা, কল্পনা থেকে 1টা, উৎসর্গ থেকে 1টা, স্মরণ থেকে 1টা, চরিত্র থেকে 1টা এবং অচলাচল নাটক থেকে 1টা। এই হলো 9টা কাব্যগ্রন্থ আর 1টা নাটক, টোটাল 10টা বই। তাহলে পরীক্ষা যদি আসে কয়টা বই থেকে নেওয়া হয়েছে? বই হচ্ছে 10, কাব্য হচ্ছে তাহলে কয়টা? 9, আর নাটক কয়টা? 1। একটা নাটক থেকে নেওয়া হয়েছে, 9টা কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কাব্য এবং নাটক যদি যোগ করি তাহলে বই কয়টা হয়? 10টা। 10টা বই থেকে নেওয়া হয়েছে কয়টা? 103টা। তার মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে গীতাঞ্জলি থেকে কয়টা? 53টা। এই 103টাকে তিনি অনুবাদ করেছেন ইংরেজিতে, এবং এটার জন্য তিনি কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো সতর্কতা আমি এখানে লিখে দিয়েছি, সতর্কতাটা আপনারা পড়বেন। সতর্কতা লিখে দেওয়া হয়েছে যে অনেকে মনে করছেন যে ডব্লিউ.বি. ইয়েটস এগুলো সেগুলো বলা আছে। তো স্মরণ নিয়ে আমরা একটু কথা বলবো। স্মরণের কাব্যগ্রন্থগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি লিখেছেন, তার স্ত্রীকে স্মরণ করেছেন। 1902-3 এই টাইমটাতে তিনি মেনলি লিখেছেন। কিন্তু স্মরণ যে কাব্যের মধ্যে মাত্র 4টা কবিতার মধ্যে তিনি তার স্ত্রীর প্রসঙ্গ এসেছে, তার ব্যক্তি জীবন এসেছে। সেটা হচ্ছে 4 নম্বর কবিতা, 10 নম্বর কবিতা, 14 নম্বর কবিতা এবং 13 নম্বর কবিতা। বাকি কবিতাগুলোর মধ্যে ব্যক্তি যে কি বলে ব্যক্তির হতাশা, তারপর হচ্ছে বিরহ, এগুলো আসছে। এগুলো সামষ্টিক সবার কথা বলা হয়েছে, তার নিজের কথা বলা হয় নাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কাব্যের যদি আপনি চিন্তা করেন, সমস্ত কাব্যের কথা যদি চিন্তা করেন, সমস্ত জায়গায় চিন্তা করেন, তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি লিখেছেন মাত্র 4টা কবিতা, বা মরার পরে আর কি, অর্থাৎ স্ত্রীর মৃত্যু নিয়ে মাত্র 4টা কবিতা লিখেছেন, আর কিছুই লেখেন নাই। মানে এই যে পুরুষের একটা আছে,
স্ত্রী যখন মেয়েরা যখন অসুস্থ থাকে তখন পুরুষরা হচ্ছে তার বউয়ের মৃত্যু কামনা করে, কারণ এই বউটা যদি মারা যায় সে নতুন করে বিয়ে করতে পারবে। এবং ওখান থেকে আসছে যে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ মরে। পুরুষরা মেয়েরা যখন থাকে অসুস্থ হয়ে যায়, একটু বয়স হয়ে যায়, অনেক পুরুষ কি কামনা করে? মৃত্যু কামনা করে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু কামনা করেছিলেন কিনা এটা তো আমরা জানি না, তবে রবীন্দ্রনাথ ঠাকুর ওই তার বউয়ের মৃত্যুতে খুব বেশি আপ্লুত হয়েছেন কিংবা খুব বেশি শোক প্রকাশ করেছেন এরকম আমরা দেখি না। এবং তাদের দাম্পত্য জীবনে যে খুব বেশি আনন্দের, খুব বেশি সুখের এরকম ছিল সেরকম কোনো খবর আমরা কিন্তু পাই না। ওকে, তারপর আমরা বলাকা চলে যাচ্ছি। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আধ্যাত্মিক অবস্থার মধ্যে ছিলেন, অনেকগুলো কাব্য লিখেছেন, আধ্যাত্মিক একটা অবস্থা, ঈশ্বর ভাবনা সম্পর্কে অনেক কিছু লিখেছেন। বাছাই করার কাজ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন। বাছাই করার কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন। ওকে, তারপর হচ্ছে বলাকা। তাহলে তিনি তো একেবারে পর্যদস্ত হয়ে গিয়েছিলেন, মানে এত মানুষের মৃত্যু, 4 জন মানুষের মৃত্যু, একদম ঈশ্বরের কাছে নিজেকে ছুপে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আবার গা ঝাড়া দিয়ে উঠেছেন, একেবারে সমস্ত ধুলি ধূসর সমস্ত কিছুকে ফেলে দিয়ে ওই ঈশ্বর ভাবনাটা আপনাকে বাদ দিয়ে একবার নতুন করে গজিয়ে উঠেছেন, নতুনভাবে মাথা তুলে দাঁড়িয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে তার আগেই তিনি বুঝে গেছেন প্রথম বিশ্বযুদ্ধ হবে, এবং এটা নিয়ে তিনি কবিতাও রচনা করে ফেলেছেন। এবং তিনি রচনা করলেন বলাকা। রবীন্দ্রনাথের অন্যতম সেরা কাব্য হচ্ছে বলাকা, এবং রবীন্দ্র কবি মানুষের বাক বদলকারী এক কবিতা হচ্ছে বলাকা। বলাকা মানে বলক, বলক থেকে বলাকা, বলাক মানে যে ছোট বক উড়ে যাচ্ছে, সাদা সাদা ছোট বক হচ্ছে বলাক, আর বলাকের স্ত্রীর লিঙ্গ হচ্ছে বলাকা। এইখানকার বলাকা মানি হচ্ছে গতিশীল, যে ছোট 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 সাদা বক উড়ে যায় এটাকে বলা হচ্ছে বলাকা। তিনি এইখানকার মধ্যে পেয়েছেন গতিতেই জীবন, স্থিতিতে মৃত্যু। তিনি এইখানে একটা গতি তত্ত্ব আবিষ্কার করেছেন। ফরাসি দার্শনিক বার্কসের যে গতিতত্ত্ব, এই গতিতত্ত্বকে অর্থাৎ সায়েন্সের একটা তত্ত্বকে তিনি একেবারে তার কবিতায় তিনি রূপান্তর করেছেন। তিনি দেখাচ্ছেন, তিনি এরকম একটা স্রোত দেখাচ্ছেন, তিনি একটা ছবির সামনে তাকিয়েছেন এবং সেই ছবিটার মধ্যে এক ধরনের কি আছে? গতি আছে। ওই ছবিটাও স্থির না, কারণ ওই ছবিটাকে যদি আপনি মানে পৃথিবীর সাপেক্ষে, মানে ধরেন মঙ্গল গ্রহের সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলে কিছু পৃথিবী কী করছে? ঘুরছে। বা চাঁদের সাপেক্ষে যদি আমরা ধরি, পৃথিবী ঘুরছে। আপনার ফিজিক্সে দেখবেন, এমন একটা 9-10 ফিজিক্সের বইয়ের মধ্যে এমন একটা কথা ছিল গতি চ্যাপ্টারে, পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি। মানে এখন মনে হচ্ছে আমি বসে আছি, আমি স্থির, আসলে কিন্তু আমি স্থির না, আমিও গতিশীল, কারণ পৃথিবী ঘুরছে, আমিও ঘুরছি। তাহলে চন্দ্রের সাপেক্ষে, মানে গতি ব্যাপারটা সাপেক্ষ লাগে, চন্দ্রের সাপেক্ষে কিন্তু আমি কি? গতিশীল, তাই না? কিন্তু আমি যদি ওই যে আমার ক্যামেরার সাপেক্ষে ধরি তাহলে কিন্তু আমি স্থিতিশীল, ঠিক আছে? আবার ওই স্থিতির মধ্যে এক ধরনের কি আছে? গতির মধ্যে স্থিতি আছে। কীরকম স্থিতি আছে? ধরেন আমি 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 ট্রেনে যাচ্ছি, তা ট্রেনে আমি এরকম একটা বল আমার হাতে, এরকম বল উপরে নিচ্ছি, ট্রেন কিন্তু গতিতে আছে। তাহলে কিন্তু আমার সাপেক্ষে আমার সাপেক্ষে বলটা কিন্তু আছে, কি বলে? আমার সাপেক্ষে বলটা হচ্ছে স্থিতি। আবার যদি ওই বলটার সাথে যদি ওই যে ট্রেনের বাইরে যে গাছগাছালির কথা ধরি, তাহলে ওই গাছগাছালির সাপেক্ষে ওই বলটা কিন্তু গতিশীল। তো এরকম তিনি সব কিছুর মধ্যে তিনি একটা কী খুঁজে পেয়েছেন? একটা গতি পেয়েছেন। এবং তার গুরুত্বপূর্ণ কবিতা, এবং একটা যৌবনের একটা ব্যাপার আছে এর মধ্যে, একটা যৌবনের একটা ব্যাপার আছে, তারুণ্যের একটা ব্যাপার আছে, গতির একটা ব্যাপার আছে। এবং সবুজের অভিযানে দেখেন, সবুজের কথা বলছে, যৌবনের কথা বলছে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘামে তুই বাঁচা, মানে আঘাত করে তুই বাঁচা। তাহলে এই যে
এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। সবুজের অভিযান। শঙ্খ, তোমার শঙ্খ ধুলাই পরে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে এ কি দূর দৌড়িব দূর দৌড়িব। এই লাইনগুলো আপনারা চাইলে পড়ে রাখতে পারেন। ছবি, এটা আমাকে এটা না, শাহজাহান কবিতা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করেছিল, বিশেষ ভাইভাতে শাহজাহান কবিতা জিজ্ঞেস করেছিল, শাহজাহান কবিতা কার এবং কবিতার লাইন বলতে বলেছিল। ছবি, যে তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা যারা করিয়াছে ভিড় আকাশের নীর, ওই যে যারা দিন রাত্রি আলো হাতে জ্বলে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও হাই ছবি, তুমি কি শুধুই ছবি। তুমি কি শুধুই ছবি, ওই গ্রহ তারা এগুলোর মতো সত্য নয়, ওই ছবিটার মধ্যেও তিনি এক ধরনের গতি খুঁজে পেয়েছেন। শাহজাহান কবিতা আমাকে জিজ্ঞেস করেছিল, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন। এই ধরনের কালস্রোত একটা গতির কথা বলে, সব কিছুর মধ্যে একটা গতি 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 গতি। এই যে দেখেন বলাকার মধ্যে, বলাকা একটা আছে কবিতা আছে, সেখানে বলা হচ্ছে যে আধারের মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। এর একটা উৎপ্রেক্ষা, এটা অনেক বেশি আসে, যে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, এটা অনেক ইম্পর্টেন্ট। তাই আমরা শিশু ভোলানাথে চলে যাচ্ছি। এখানে তালগাছ নামে একটা কবিতা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা শিশু ভোলানাথ থেকে নেওয়া হয়েছে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এখান থেকে আমরা বলার কিছু নেই। তারপরে আমরা পূর্বীতে চলে যাব। এই যে আমরা দেখলাম যে বলাকার পরে রবীন্দ্রনাথ ঠাকুর আবার 10 বছরের একটা গ্যাপ, 10-12 বছরের গ্যাপ, বিশেষ কোনো কবিতা তিনি আর লেখেন নাই। সেই পূর্বীতে এসে 1925 এসে তিনি এই ধূলি ধূসর যে মাটি মানুষ, এইসবের কথা তিনি আবারও বলছেন। এবং এখানে দুইটা ভাবধারা আছে, একটা নস্টালজিক ব্যাপার আছে, তিনি অতীতে ফিরে যাচ্ছেন, তিনি তার অতীতের যে প্রকৃতি মানুষ, এই উজ্জ্বল জীবন, এইগুলোকে তিনি খুঁজে পাবেন। এবং এখানে তার একটা আসন্ন মৃত্যুর, অর্থাৎ 1925 সালে এসে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু এসে ভর করেছে এবং তিনি বিশ্বাস করছেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না, তিনি মারা যাবেন, এমন একটা মৃত্যু চেতনা তার মাথার মধ্যে কাজ করছে পূর্বীতে এসে। বলাকার পরে একটা দীর্ঘ একটা গ্যাপ। এবং পূর্বীর সময় মহুয়া নামে তিনি একটা কাব্য লিখেছেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনীটা যদি আপনাদের বলি একটু মন দিয়ে শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে সে ধরা হলো যে বিবাহ উপলক্ষে, মানে বিয়েতে, ওয়েডিং সেরিমনিতে কবিতার বই দেয়া যায় উপহার হিসেবে, এমন একটা, মানে আগে কিন্তু উপহার হিসেবে বইয়ের দেওয়ার চল ছিল, এখন তো থালা বাসন দিই, ডিনার সেট দিই, কেন দিই আই ডোন্ট নো, উপহার হিসেবে বই দিবেন। তো ওই বিবাহ উপলক্ষে যাতে উপহার দেয়া যায় এরকম কিছু রোমান্টিক কবিতা বাছায়ার একটা চেষ্টা চললো। বললো যে কবিগুরু, আপনার যেসব কবিতা আছে, আপনার যেসব রোমান্টিক যেসব কবিতা আছে, মানে যুগলদের নারী পুরুষের যেসব কবিতা আছে, প্রেমের যেসব কবিতা আছে, মিলনের যেসব কবিতা আছে, এই কবিতাগুলো নিয়ে আমরা একটা করতে চাই, কাব্য বের করতে চাই, আর কিছু কবিতা আপনি লিখে দেন, এই টাইপের কিছু কবিতা আপনি লিখে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলল আচ্ছা ঠিক আছে লিখে দেবো। এটা একটা ফরমায়েশি কাব্য। তাহলে পরীক্ষা যদি আসে রবীন্দ্রনাথ ঠাকুর ফরমায়েশি কাব্য কোনটি? ফরমায়েশি মানে হচ্ছে অর্ডারই, মানে অর্ডার দেয়া, মানে হচ্ছে রিকোয়েস্ট করা, যে আমি আপনার কাছে এটা চাই, আমি তোমার কাছে চাইলাম একটা কবিতা দাও, এটাকে ফরমায়েশি বলে। তাহলে এই মহুয়া তিনি নিজে থেকে লেখেন নাই, তাকে জোর করে তাকে দিয়ে লেখানো হয়েছিল অনুরোধ করে। তখন বললো যে আপনি এরকম কিছু কবিতা লিখে দেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর অল্প সময়ের মধ্যে অনেকগুলো কবিতা তিনি লিখে ফেলেছেন এবং তিনি শেষের কবিতা নামে একটা উপন্যাস লিখছিলেন। সেই শেষের কবিতা উপন্যাসের জন্য তিনি কিছু কবিতা লিখেছিলেন, যে কবিতাগুলোর নাম হচ্ছে নির্ঝরণী, শুকতারা, অচেনা, পথের বাঁধন, বাসরঘর, বিদায়, প্রণতি, নৈবেদ্য, অশ্রু, অন্তর্ধান। আর দুইটা ছিল, একটা ছিল বিচ্ছেদ আর একটা ছিল বিরহ। এই কবিতাগুলো তিনি শেষের কবিতা উপন্যাসের জন্য লিখছিলেন। এই কবিতাগুলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর আরও নতুন কিছু কবিতা লিখলেন। লেখার পরে দেখা গেল যে এই কবিতাগুলো এবং নতুন কবিতা দিয়েই কাব্যটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই বিবাহ উপলক্ষে যে উপহার দেওয়া যায় এই টাইপের কাব্য কিন্তু হয়ে গেছে। তাকে আর পুরনো যেসব কবিতা আছে সেই সব কবিতা থেকে নেওয়া হয় নাই। এবং মহুয়া নামটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়েছেন। মহুয়া একটা বন একটা, মানে বনের একটা ফুল, মহুয়া, তার মানে একটা বন্য একটা গন্ধ আছে।
ইচ্ছাকৃতভাবে তিনি এই নামটা দিয়েছেন। তিনি বলেছেন যে সেই ইচ্ছাকৃতভাবে এই নামটা তিনি দিয়েছেন। এবং মুহার মধ্যে 3টা নতুন প্রেম মানে এই যে মিলনের যে উচ্ছ্বাস, তারুণ্য, এই প্রেমের একটা উদ্বোধন এখানে আছে। এবং এই প্রেমের বিচিত্র রূপ, মিলন, মায়াজাল, এই ব্যাপারগুলো আছে। এবং প্রেমের দুরূহ সাধনা, অর্থাৎ প্রেমটা যে কাছে থাকলেই যে তাকে পাওয়া যায় এরকম না, কাছে পেয়েও মানুষ হারিয়ে ফেলে, এইসব প্রেম সংক্রান্ত নানান ব্যাপার তিনি মহাকাব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ মহাকাব্য একটা ফরমাইশি কাব্য, তাকে অনুরোধ করা হয়েছিল, তখন তিনি এই কাব্যগুলো লিখেছিলেন। এবং কখনো যদি পরীক্ষা আসে যে এই শেষের কবিতা উপন্যাসের মধ্যে যে কবিতাগুলো আছে, এগুলো আছে কোথায়, কোন বইয়ের মধ্যে আছে? মহুয়ার মধ্যে আছে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তারপর আমরা যাচ্ছি সঞ্চিতার মধ্যে চলে যাচ্ছি। সঞ্চিতা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। আচ্ছা, ক্লাসটা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি সরি, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি, আর 5 মিনিটের মধ্যে। সঞ্চিতা, আমরা জানি যে সঞ্চিতা তিনি প্রভাত সঙ্গীত থেকে শেষ লেখা পর্যন্ত, মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আছে সঞ্চিতা। তো তার কাব্য সংকলন। এর আগে সুচয়নী ছিল, চয়নিকা ছিল। সুচয়নী হচ্ছে জসিমউদ্দিনের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিকের কাব্যের মধ্যে আছে তার পরিশেষ কাব্য তিনি লিখেছেন, ভেবেছেন তিনি মারা যাবেন, শেষ, আমি আর লিখবো না, আমি মারা যাবো। ও মা, তারপরের দিকে তিনি মারা যান না, তখন তিনি লিখলেন পুনশ্চ, অর্থাৎ শেষ হওয়ার পরে যে আমরা কিছু থাকি এটা আমরা পুনশ্চ বলি, তখন তিনি পুনশ্চ লিখলেন। লেখার পর তিনি ভাবছেন মারা যাবেন, তারপরে দেখে যে তিনি মারা যাচ্ছেন না, তখন তিনি বিধিকা লিখলেন, তখন তিনি আবার লেখেন শেষ সপ্তক, যে শেষ, এইটাই শেষ, আর আমি লিখবো না। তারপরে দেখা গেছেন তারপরে তিনি মারা যাচ্ছেন না, তারপরে তিনি লিখতেই পারছেন, তখন তিনি লিখলেন পত্রপুট, মানে পাতার তৈরি কোনো কিছু, এটাকে পত্রপুট বলে। তারপরে তিনি লিখলেন শ্যামলী, তারপরে সেজুতি লিখলেন, আকাশ প্রদীপ লিখলেন, নবজাতক লিখলেন, সানাই লিখলেন, রোগসজ্জা, তিনি যখন রোগে পড়লেন তিনি তখন লিখেছেন রোগসজ্জা। এবং রোগ থেকে যখন তিনি আরোগ্য লাভ করলেন তিনি তখন লিখলেন আরোগ্য। তখন তার একটা জন্মদিন আসছিল, তখন তিনি তার লিখলেন জন্মদিন। এবং লাস্ট পর্যন্ত মুখে মুখে তিনি যখন কোমায় চলে গিয়েছেন, একেবারে কোমায় চলে গিয়েছেন, তার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, কোমায় চলে গেছেন, তখনও তিনি চোখ বন্ধ করে করে বিভিন্ন কবিতা বলছেন এরকম করে। এবং তখন তার ছেলেরা এইসব কবিতাগুলো অন্যরা লিখে রাখছে। ওই কবিতাগুলো শেষ পর্যন্ত শেষ লেখা হিসেবে প্রকাশিত হয়েছে। এবং তার আরও কিছু কবিতা, অপ্রকাশিত কবিতা, স্ফুল্লিঙ্গ নামে পরে প্রকাশিত হয়েছিল। গুরুত্বপূর্ণ তথ্য, শেষের দিকের কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন কবি না, তিনি যেন ঋষি, এই কথাটা ইম্পর্টেন্ট। শেষের দিকের কাব্যের মধ্যে তার অলঙ্কার নেই, একজন ঋষি তপস্বী যেরকম বিভিন্ন কথা বলে, বিভিন্ন দর্শনের কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুর যেন লাস্টে এরকম একটা দার্শনিক হয়ে গেছে। তিনি কবিতা রচনা করছেন না, তিনি যেন একটা ঋষির মতো বিভিন্ন দার্শনিক উক্তি তিনি ছাড়ছেন, এরকম। তো পরিশেষ হতে গদ্য ছন্দের আবির্ভাব ঘটেছে। তাহলে আমরা যদি বলি যে গদ্য ছন্দের আবির্ভাব কোথায় ঘটেছে, এই পরিশেষের মধ্য দিয়ে। তারপর হচ্ছে এখানে একটা বাসি নামে একটা বিরাট কবিতা আছে, কিনুগওয়ালার গলি। পুনষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা কবিতা আছে, কি বলে কবিতার নাম হচ্ছে শিশুতীর্থ। কই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক যে গদ্যচ্ছন্দের প্রয়োগ কিন্তু পুনশ্চতে ঘটেছিল, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তীর্থযাত্রীদের নিয়ে তিনি যে কবিতাটা লিখেছেন তার নাম ছিল, এটা আবার টি.এস. ইলিয়ট দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, দ্য জার্নি অফ দ্য মেজাই, এই কবিতার তিনি অনুবাদ করেছিলেন আর কি। এবং পুরুষের মধ্যে কী কী আছে, 3টা ভাবধারা আছে। এখানে তিনি আসলে নিজেকে আত্মবিশ্লেষণ করছেন, বিভিন্ন দার্শনিক উক্তি দিচ্ছেন, এবং এটার একটা সহজ সরল ভাষা এবং বিশ্ব সৃষ্টির রহস্য, এইখানে এসে তার ঈশ্বর ভাবনা চেঞ্জ হয়ে গেছে। তিনি ওই গীতাঞ্জলি পর্বতে তিনি ভেবেছিলেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছে লীলা রহস্য, অর্থাৎ মানুষ হচ্ছে পুতুল, আর এই মানুষ যা কিছু করছে সব ঈশ্বরের নির্দেশে হচ্ছে, এবং এই পৃথিবীর সৃষ্টি, মানব সৃষ্টি একটা লীলা বা একটা খেলা। আমরা যেরকম পশু পাখি নিয়ে খেলি, পুতুল নিয়ে খেলি, ঈশ্বর আমাদের নিয়ে খেলছেন, এটা তিনি মনে করেছিলেন সেই গীতাঞ্জলি পর্যায়ে। এইখানে এসে তিনি মনে করছেন না, আমরাও সে ব্রহ্মের অংশ। তিনি উপনিষদ দ্বারা প্রভাবিত হচ্ছেন। ব্রহ্মা, সকল কিছুর মূল হচ্ছে কি ব্রহ্ম। তাহলে মানুষ হচ্ছে এই ব্রহ্মের অংশ। মানুষের যে আত্মা অর্থাৎ মানুষের যে আত্মা, এটাও ঈশ্বরের একটা অংশ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু যেন এইটার মধ্যে কার অস্তিত্ব আছে, ঈশ্বরের অস্তিত্ব আছে।
এটা কোনো লীলা রহস্য না, লীলা খেলা না। ঈশ্বর তার নিজেকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন পুরো পৃথিবীতে, এবং মানুষ যে আছে, মানুষের যে আত্মাটা আছে, এই আত্মাটা কোনো খেলার কোনো বস্তু না, এটা ঈশ্বরেরই একটা প্রতিরূপ। টোটাল তার ঈশ্বর ভাবনা কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেল এই লাস্টে এসে। এই দার্শনিক ব্যাপারগুলো তিনি বলা শুরু করলেন। এই জন্য বলা হচ্ছে যে শেষের দিকের কাব্যগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর যেন একজন সত্য দ্রষ্টার ঋষি, একজন ঋষি যেরকম, একজন তপস্বী যেরকম বিভিন্ন জ্ঞানের কথা বলেন, সেই জ্ঞানের কথা। এবং এইখানে তিনি ওই যে ব্রহ্মা যে উপনিষদ, সেই তাদের যে ব্রাহ্মধর্মের যে উপনিষদ, সেই উপনিষদ দ্বারা তার কবিতাটা পরিচালিত হয়েছে। উপনিষদের যে মূল বক্তব্যগুলো আছে, সেই মূল বক্তব্য দ্বারা তার এইসব কবিতাগুলো পরিচালিত হয়েছে শেষের দিকে কাব্যগ্রন্থগুলো। ক্যামেলিয়া নামে তার একটা ব্যাপক চমৎকার কবিতা আছে এখানে পুরুষটার মধ্যে, এটা আপনারা জেনে নেবেন। তারপর হচ্ছে ছেলেটা নামে একটা মারাত্মক কবিতা আছে, সব হচ্ছে নিম্নবিত্তদের নিয়ে এবং গদ্য ছন্দ নিয়ে। তারপরে হচ্ছে সাধারণ মেয়ে নামে একটা কবিতা আছে, এটাও গদ্য ছন্দের একটা কবিতা। তারপর হচ্ছে পত্রপুটে আমরা দেখব 2 ধরনের কবিতা আছে এখানে। ওই মানব সত্তার ইতিহাস উদ্ঘাটন, ব্যক্তি জীবনের ব্যাপার, এই ধুলিদমে পৃথিবীর মধ্যে গভীর প্রীতি, পৃথিবীর প্রতি এক ধরনের অসীম ভালোবাসা, সীমার প্রতি তার একটা আগ্রহ, এবং সবাই হচ্ছে পৃথিবীর একটা অংশ, ব্রহ্মার একটা অংশ, এমন ব্যাপার উপনিষদের যেসব কথাবার্তা আছে এইগুলা পৃথিবী কবিতার মধ্যে তিনি এগুলো বলেছেন অনেক কিছু। তারপর হচ্ছে শ্যামলী থেকে আমি কবিতাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 36তম বিসিএস সম্ভবত, 36 অথবা 35, এই দুইটাতে আসছিল। 36 বা 35 আমি কবিতা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মুলং আকাশে, জেগে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। এই লাইনটা আসছিল, এটার মর্মার্থ আসছিল, রিটেনে আসছিল। সুতরাং এইখানকার আমি মানে শ্যামলী কাব্যগ্রন্থের আমি, বাঁশিওয়ালা, হঠাৎ দেখা, আফ্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওই আমি যেটা বলছিলাম যে আমার চেতনাকে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, চোখ মিললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে। এইটা হচ্ছে 35 অথবা 36 বিসিএসে আসছিল এইটা। বাঁশিওয়ালা, ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন গান, পড়বেন, অনেক টাইম হয়ে গেছে। হঠাৎ দেখা হচ্ছে, তার প্রেমিকার সাথে হঠাৎ করে দেখা হয়েছিল, এই ব্যাপারটা আছে। এবং এইখান থেকে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাতের সপ্তাহে আছে দিনের আলোর গভীরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্মদিনের সময় কাব্যটা লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। এইখানকার ঐকতা নামে একটা কবিতা যেটা ইন্টারমিডিয়েট এক সময় পাঠ্য ছিল, এখানে তিনি তার নিজস্ব যে দুর্বলতাগুলো আছে এগুলো তিনি প্রকাশ করছেন, নিজের দোষ ত্রুটির কথা বলছেন, এবং তিনি বলছেন তিনি যেসব কবিতা লিখেছেন এগুলো সবার মধ্যে পৌঁছায় নাই। নতুন কোনো একজন কবি আসবে, এসে তিনি ওই কৃষকের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, জেলের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এসে নিজের ব্যর্থতার কথা স্বীকার করছেন, একদম শেষ জীবনে এসে বলছেন যে তিনি যেসব কবিতা লিখেছেন সাধারণ মানুষ নিয়ে, গরিবদের নিয়ে, চাষিদের নিয়ে, জেলেদের নিয়ে তিনি কবিতা লিখতে পারেন নাই। এখন তো তার আর বয়স নেই, তিনি মারা যাবেন, নতুন একজন কবি আসবেন, এসে তিনি তার এই ঐকতানটা তিনি রক্ষা করবেন। ঐকতান মানে সকল শরীর সমন্বয়, তিনি সেই ঐকতানটা রক্ষা করবেন, যেটাকে ইংলিশে বলছে সিম্ফনি। সেই সিম্ফনিটা নতুন একজন কবি আসবেন বলে তিনি এভাবে আত্মগ্লানিতে ভুগেছেন, আত্মসমালোচনা করেছেন। শেষ লেখা এই কবিতাগুলো তিনি মুখে মুখে রচনা করেছিলেন, এবং সেই কবিতাগুলোর মধ্যে দার্শনিক ব্যাপারগুলি আছে। রূপ নারায়ণের কোলে জেগে উঠিলাম, যাই নিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ। তারপরে এই দেখেন একটা কথা বলা আছে যে দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছো আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিল, কষ্টের বিকৃত বান, ত্রাসের নিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহারে। এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে নিচেরটা, তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি, বিচিত্র ছলনাময়ী হে ছলনাময়ী। এটা ঈশ্বরকে বলা হচ্ছে, এগুলো সব হচ্ছে ঈশ্বর ভাবনা আর কি। এই হলো ব্যাপার। আমার মনে হয় অনেক দীর্ঘ একটা ছিল, আপনারা হয়তো মনে হচ্ছে যে এত কেন পড়বো কবিতা, ঈশ্বরের এত মানে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের এত কিছু কেন জানতে হবে? আমরা কি বাংলা সাহিত্যের? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবসময় প্রশ্ন আসবে, তাহলে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু ডিটেইলে জেনে রাখি, অসুবিধা কি? একটা নম্বর তো আমাদের নিশ্চিত হবে, তাই না? 2টা নম্বর আসবে, রবীন্দ্রনাথ ঠাকুর 2টাও আসে, সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা একেবারেই ডিটেইলে পড়ব। এই হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপার। একটানা কথা বলে যাচ্ছি ননস্টপ, আপনাদের ইও পড়ানো হয় নাই। উপনিষদ কিন্তু ওই হিন্দুদেরই কিন্তু গ্রন্থ আছে, বেদ আছে,
তারপরে হচ্ছে উপনিষদ আছে, তারপরে হচ্ছে গীতা আছে। গীতাটা কি? গীতাটা হচ্ছে মানে ইয়ার মতো, মানে হাদিসের মতো আর কি। যেমন মুসলিম ধর্মে হযরত মুহাম্মদ যেসব কথাগুলো বলেছেন, তার কর্মকাণ্ড, এগুলো হচ্ছে হাদিস হিসেবে বিবেচিত হয়। ঠিক হচ্ছে শ্রীকৃষ্ণ যেসব কথাগুলো বলেছেন সেগুলো তো কী বলা হচ্ছে? গীতা। সেগুলো কী বলা হচ্ছে? গীতা। আর বৈদিক মানে হচ্ছে ওই উচ্চবর্ণের হিন্দু, বৈদিক মানে কি বলে, সংস্কৃত ধর্ম, সংস্কৃত গ্রন্থ, ওই সংস্কৃত ধর্ম যেগুলো লেখা হয়েছে উচ্চবর্ণ হিন্দুদের জন্য হচ্ছে বেদ। মানে ওইটাই হচ্ছে, বেদটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল ব্যাপারটা আছে। আর একটা হচ্ছে উপনিষদ, যেটা ব্রহ্মাকে কেন্দ্র করে লেখা হয়েছে। তো হিন্দুদের এরকম বিভিন্ন বই আছে। তো ওই উপনিষদটাকে যারা হচ্ছে ব্রাহ্ম ধর্মের বিষয়ে, তারা উপনিষদটাকে বাছাই করে নিয়েছিলেন এবং উপনিষদের জীবনকে তারা বাছাই করে নিয়েছিলেন, যেখানে ঈশ্বর হচ্ছে একজন, সে হচ্ছে ব্রহ্মা। আর হচ্ছে ওখানকার কি বলে, কোনো পূজা করা যাবে না। তারপর হিন্দুদের যে লগ্ন টগ্ন এই সেই বিভিন্ন যে এই সংস্থাগুলো আছে যেগুলো বিশ্বাস করে, এগুলোতে তারা বিশ্বাস করতেন না। এবং তারা বিশ্বাস করতেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারটা বিশ্বাস করতেন। তুলনামূলকভাবে তারা ইউরোপীয় পন্থী ছিলেন। মুখে মুখে রচনা মানে ধরেন সে যখন মৃত্যু যন্ত্রণায় ভোগ করছে, প্রায় কোমাতে চলে গেছে, ওই সময় সে মুখে মুখে বলছে, তখন তার ছেলের জামা, মেয়ের জামায়, অন্য যারা আত্মীয় স্বজন ছিল, বিভিন্ন জনরা খাতা নিয়ে বারবার শুধু লিখে রেখেছেন। আপনারা কজন আছেন? 21 জন কি এখন আছেন? যে ক্লাস শুরু করেছি এটা তো শেষ হচ্ছে না। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন যাই আসুক না কেন আপনারা পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় আজকের মতো ক্লাস শেষ করা উচিত। এমনিতে অনেক বড় হয়ে গেছে, প্রচুর। আপনাদের হয়তো ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস শেষ করছি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।